তো আমরা লাস্ট দিনকা আমরা একটা জিনিস বুঝে বুঝে গেছিলাম, কি বুঝেছিলাম সেটা খুব ইম্পর্টেন্ট কথা, যে আমাদের কি করে আমাদের মেমোরিতে, কন্টিগুয়াস মেমোরিতে কিভাবে আমাদের একটা প্রসেসকে পেজে ডিভাইড করে এবং আমাদের মেন মেমোরিকে ফ্রেমে ডিভাইড করে অপারেটিং সিস্টেম ম্যানেজ করছে, এবং কি করে তার লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হয়, এটার পুরো একটা উইথ অঙ্ক এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিয়েছিলাম। তো এটা পুরো দেখতে গিয়ে আমরা একটা জিনিসের মানে পরিচিততে এসছিলাম, কি কোন জিনিসটা জেনেছিলাম, যে অপারেটিং সিস্টেমের মধ্যে একটা, আমি শুধু বলি একটা টিম যদি বলি, তার মধ্যে একটা ইউনিট আছে যার নাম হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, যে কিনা এই সবগুলো জিনিস করছে। ঠিক আছে, দায়িত্ব দেওয়া থাকে তো সব সব ডিপার্টমেন্টকে। অপারেটিং সিস্টেম যদি একটা কোম্পানি হয়, তার ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে যারা কিনা একটা পার্টিকুলার কাজগুলোকে এক্সিকিউট করতে সক্ষম। তো আমরা এখানে দেখেছিলাম যে একটা প্রসেস যখন তার পেজে ডিভাইড হচ্ছে, আমরা এটা দেখেছিলাম, এটা গত লেকচারেরই একটা পোর্শন এখানে রয়েছে, যে একটা প্রসেস আমরা কি করি, একটা পেজে ডিভাইড করি, আর যে পেজ সাইজটা হয় ইজ ইকুয়াল টু দ্য ফ্রেম সাইজ হয়, যাতে কিনা পুরো পেজটাই একটা ফ্রেমে বসতে পারে। ঠিক আছে, এটা আমরা ছোট একটা অঙ্ক দিয়ে দেখেছিলাম। এরকম বড় বড় জিনিসও আমরা তার একটা এক্সাম্পল দেখলাম, যেটা বড় হতে পারে, প্রসেস সাইজ মোর দ্যান র্যাম সাইজ হতে পারে, তারা কি করে আসে এইসব বৃত্তান্তটা আমরা লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস একটা অঙ্ক আমরা দেখেছিলাম। তো এগুলো সব কিছু দেখতে আমরা তার মধ্যে একটা জিনিসের সঙ্গে পরিচিত হয়েছিলাম, যেটাকে বলে পেজ ম্যাপ টেবিল বা পেজ টেবিল। পেজ টেবিলের মধ্যে কি অ্যাকচুয়ালি বলছিলাম, যে আমরা কোন প্রসেসের কোন পেজটা কোন ফ্রেমে গিয়ে বসছে তার সূত্রে একটা পেজ টেবিল প্রত্যেকটি প্রসেসের জন্য কিন্তু হয়। যেরকম আমি এখানে প্রসেস ওয়ানের গল্প বলেছি, সেরকম প্রসেস টু, প্রসেস থ্রি, যদি আমরা এরকম আমরা যদি প্রসেস টু বা প্রসেস থ্রি যদি আমাদের থাকে, যখনই প্রত্যেকটা প্রসেস যখন তার র্যামে লোড করানো হয়, তার এক একটা পেজকে লোড করানো হয় এক একটা র্যামের ফ্রেমের মধ্যে, তার কিন্তু একটা এন্ট্রি এখানে পেজ টেবিলে চলে আসে। এইটাই এই এই পেজ টেবিলটাই কিন্তু আমরা যখন অঙ্কটায় দেখেছিলাম ফ্লোতে, যে এই পেজ টেবিলটাই কিন্তু আমাদের যে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট দেখে, দেখে সেখান থেকে তার পেজ নাম্বারকে পায়, ফ্রেম নাম্বারকে পায়, এবং সেখান থেকে কোন ফ্রেমে অ্যাকচুয়ালি সেই বাইটটা পড়ে আছে সেটাকে খুঁজে বার করে, যেটা আমরা গত লেকচারে দেখে এসেছি। বুঝতে পেরেছি? এবার এইবার আমরা আজকে যখন শুরু করব, এবার এই পেজ টেবিলের গল্প দিয়ে শুরু করব। ওটা তো বুঝে গেছিলাম, এবার পেজ টেবিলের গল্প দিয়ে আজকের কিন্তু আমাদের লেকচার বা ক্লাস আমাদের কিন্তু শুরু হবে। ফার্স্ট যে পয়েন্টটা আমরা দেখব সেটা হচ্ছে পেজ টেবিলের মধ্যে আমরা তো শুধু বলেছিলাম যে পেজ নাম্বার থাকবে, তার সূত্রে ফ্রেম নাম্বার থাকবে, জাস্ট এটা আমাদের যেটুকু কাজে লাগছিল আগের লেকচারটার সেটুকুই আমরা বলেছিলাম, যে পেজ নাম্বারের মধ্যে কি থাকবে, ফ্রেম নাম্বার। যদি ধরে নাও আমার এই প্রসেস ওয়ানের পেজ জিরোটা যদি আমাদের ফ্রেম ওয়ানে লোড করানো হয়, ধরে নাও একটা এটাকে আমি পেজ ওয়ান এখানে নাম দিলাম। ঠিক আছে, যদি এখানটা লোড করানো হয় মানে পেজ ওয়ানটা আমার ফ্রেম ওয়ানে লোড করানো হয়েছে, তাহলে আমাদের এই প্রসেস টেবিলে পেজ ম্যাপ টেবিল, এটা এটা যদি পি জিরোর পি ওয়ানের প্রসেস ওয়ানের পেজ ম্যাপ টেবিল হয়, তাহলে এখানে কি এন্ট্রিটা বলেছিলাম থাকবে, ফ্রেম নাম্বারটা থাকবে। মানে এই ওয়ানটা ইন্ডিকেট করছে যে আমার প্রসেস, আমার পেজ না, এই প্রসেসের পেজ নাম্বার ওয়ানটা আমার কোথায় আছে, আমার আছে ফ্রেম নাম্বার ওয়ান, এখানে F1 থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু জিনিসটা দেখে এসেছিলাম। বুঝতে পেরেছি? কিন্তু অ্যাকচুয়ালি এই পেজ টেবিলের মধ্যে শুধু কি ফ্রেম নাম্বার থাকে, না তাছাড়াও আর অন্য কিছু থাকে, সেটা কিন্তু আমরা আজকে দেখব। আমাদের যেটা করতে আমরা প্রথম বেসে পড়েছিলাম, যে জাস্ট বেসটুকু শিখেছিলাম, যে এইটুকু বুঝেছিলাম যে জাস্ট ওখানে ফ্রেম নাম্বারটাই নিয়ে গল্প বলেছিলাম, কিন্তু ফ্রেম নাম্বার ছাড়াও কিন্তু এখানে আরো অনেক জিনিস থাকে, সেটা আমরা আজকে দেখব কি কি জিনিস থাকে। চলে আসি, দেখলেই বুঝতে পারবো কি কি জিনিস থাকে। তো ফার্স্ট আমাদের যেটাকে দুটো ফিল্ডে ভাগ হয়, আমাদের এই যে পেজ টেবিলের এন্ট্রিটা দুটো ফিল্ডে ব্রেকডাউন করি। কি কি আছে চলে আসি, কালারিং করে করে দেখাচ্ছি জিনিসটা। একটা হচ্ছে এই যে এই ফিল্ডটাকে বলা হয়, এটাকে বলা হয় ম্যান্ডেটারি ফিল্ড। ঠিক আছে, আরেকটা যে ফিল্ড আছে, এই বাদবাকি সব ফিল্ডগুলোকে বলা হয় যেটাকে বলা অপশনাল ফিল্ড। কোনো জায়গায় কোনো ওএস এর মধ্যে এগুলো মেনটেন হয়, কোনো মেসের মধ্যে মেনটেন হয় না, সেরকম হতে পারে, বা এরকমও হতে পারে যে এগুলো অতটা কিন্তু গ্রাহ্য থাকে না, বাট থাকতেও পারে। ঠিক আছে, মানে মানে এই এন্ট্রিজগুলো থাকতে পারে, বাট এগুলো কিন্তু অতটা কিন্তু আমরা পুট ডাউন করি না, মানে এগুলো অতটা ইম্পর্টেন্স না বলতে পারি, বাট এই ফিল্ডগুলো থাকে। এই প্রত্যেকটি ফিল্ডগুলোর রেসপেক্টে কিন্তু আমাদের জানতে হবে যে প্রত্যেকটি ফিল্ডগুলো কি কাজ করছে। ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছি। চলে আসি, আমাদের পরীক্ষা হলে কিরকম কোশ্চেন আসতে পারে, পেজ টেবিলের এন্ট্রি যেটা আছে এই প্রত্যেকটা ফিল্ড তোমাদের ডিসকাস মানে ডিসক্রাইব করতে হতে পারে। যার নোটস আমি পাঠিয়ে দিয়েছি গ্রুপে, ওখান থেকে তো পড়বে, বাট আমি এটা বুঝিয়ে দেবো যে এটার এন্ট্রিগুলো কি কি জিনিস, প্রত্যেকটা জিনিসের মানে কি আছে, এগুলো জাস্ট একটু ক্লিয়ার করে দেবো এই লেকচারে।
চলে আসি ফার্স্টেটা। তো আমরা অলরেডি আমরা প্রিভিয়াস লেকচার থেকে দেখেই এসেছি যে প্রত্যেকটা পেজ টেবিলের মধ্যে প্রত্যেকটা পেজের রেসপেক্টে প্রত্যেকটা ফ্রেম নাম্বার কিন্তু আমাদের ওখানে রাখতেই হবে, নাহলে কিন্তু মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট বুঝতে পারবে না কোন পেজটি কোন ফ্রেমে আছে। এই জন্য এটাকে ম্যান্ডেটরি ফিল্ড বলা হচ্ছে। এই কনসেপ্টটা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি, মানে এই ফ্রেম নাম্বারের গল্পটা কিন্তু অলরেডি আমরা প্রিভিয়াস লেকচার থেকে বুঝে গেছি যে ফ্রেম নাম্বারটা থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি ফিল্ড, মানে এটা না থাকলে পেজ টেবিল রাখার কোনো মানেই নেই। হয়ে গেছে। এবার তার পরেরগুলো একটা একটা করে ব্যাপারগুলো জেনে নিই। সেকেন্ডটা বলছে হচ্ছে ভ্যালিড অর ইনভ্যালিড বিট। এই এই যে ফিল্ডটা, এই ফিল্ডটার মধ্যে কি হতে পারে, নয় জিরো হতে পারে আর না হলে ওয়ান আসতে পারে, মানে এই দুটো জিনিস এখানে অপশনাল থাকতে পারে। মানে অপশনাল কথাটার মানে হচ্ছে দুটো জিনিস হতে পারে, নয় এই ফিল্ডটা জিরো হতে পারে মানে জিরো বিট হতে পারে, বা ওয়ান বিট হতে পারে মানে বিট নাম্বার ওয়ান নয় বিট নাম্বার জিরো। অ্যাকচুয়ালি এটা কি বোঝাচ্ছে ভ্যালিড অর ইনভ্যালিড, মানে বলছে যে আদৌ এই পেজটা, মানে ধরে নাও আমাদের প্রত্যেকটা পেজের রেসপেক্ট, মানে এটা যদি টেবিলটা যদি বিশাল বড় হয়, মানে প্রত্যেকটার জন্য কিন্তু এরকম হবে। আমি এরকম এটাকে বুঝেই দিচ্ছি। ধরুন একটা পেজ টেবিল, তো প্রত্যেকটা পেজ টেবিলের রেসপেক্টে কি হয়, প্রত্যেকটা পেজের রেসপেক্টে একটা করে এন্ট্রি সেকশন থাকে, তাই তো। আমাদের যদি ধরে নাও আমাদের 4টে পেজ হয়, একটা প্রসেসকে 4টে পেজে ভাগ হয়েছে, 1 2 3 4 3 4, ধরো না 5টা পেজ আছে একটা প্রসেসের। তো এই 5টা পেজের প্রত্যেকটা যে এন্ট্রিগুলোর মধ্যে কিন্তু এগুলো সব থাকবে। মানে কতগুলো ফিল্ড এখানে এঁকেছি, এখানে শুধু আমি এখানে 6টা ফিল্ড এঁকেছি, মানে একটা কম্পালসারি আর 5টা আছে অপশনাল, কিন্তু এটা ছাড়াও অনেক হতে পারে। কিন্তু আমাদের ইম্পর্টেন্সের মধ্যে আমরা এখানে জাস্ট এই 5টা অপশনালি দেখি, যেটা অপশনালের মধ্যেও ইম্পর্টেন্স বলতে পারি, যে অপশনাল ফিল্ডের মধ্যে এগুলো ইম্পর্টেন্ট। তাহলে প্রত্যেকটি এন্ট্রি রেসপেক্টে কিন্তু এগুলো থাকবে, বুঝতে পেরেছো। প্রত্যেকটি এন্ট্রি, মানে শুধু জিরোর জন্য না, জিরো প্রত্যেকটি এন্ট্রির জন্য এখানে কিন্তু 6টা করে সেকশন কিন্তু থাকবেই, ঠিক আছে। যেরকম জিরোর জন্য রাখলাম, সেরকম ওয়ানের জন্য 6টা করে সেকশন, প্রত্যেকটি পেজের জন্য কিন্তু এরকম 6টা করে সেকশন, 1 2 3 4 5 6, 6টা করে সেকশন কিন্তু প্রত্যেকটি পেজের রেসপেক্টে থাকবে। তো একটা তো আমরা জানি স্টার্টিংটা তো ফ্রেম নাম্বার থাকবে, ওটাতে নিয়ে গল্প নেই, এবার তারপরেগুলোতে পড়ছি। তো ভ্যালিড বিট তাহলে কি বলছে, যেটা এটা ডিনোট করছে যে আদৌ সেই পেজটা আমাদের ফ্রেমে, আমাদের সেই ফ্রেম অ্যালটমেন্ট পেয়েছে কিনা। ধরে নাও পেজ জিরো, ধরে নাও ফ্রেমে আনা হয়েছে, মানে আমাদের র্যামে আনা হয়েছে পেজ জিরোটাকে, মানে প্রসেস, ধরে নাও এটা প্রসেস ওয়ানের পেজ টেবিলটা ড্র করেছি আমি। তাহলে এই প্রসেস ওয়ানের যে পেজ নাম্বার জিরোটাকে আমাদের কোথায় আনা হয়েছে, র্যামে আনা হয়েছে। তাই সেই সূত্রে আমাদের এখানে অ্যালটমেন্টে এখানে কি দেওয়া আছে, ভ্যালিড অর ইনভ্যালিড বিটের মধ্যে কি দেওয়া আছে, প্রেজেন্ট মানে ধরে নাও 1 আর অ্যাবসেন্ট মানে ধরে নাও 0। এইভাবে আমরা ইন্ডিকেট করছি। তাহলে যেহেতু আমাদের এই যে এখানে আমাদের ফ্রেমে অ্যালটমেন্ট পেজে ধরে নাও ফ্রেম নাম্বার 2তে এই প্রসেস 1-এর পেজ নাম্বার 0কে লোড করানো হয়েছে, তাই সূত্রে এখানে 2 লেখা আছে, মানে ফ্রেম নাম্বার 2তে প্রসেস 1-এর পেজ নাম্বার 0কে লোড করানো হয়েছে বলে তার ভ্যালিড আর ইনভ্যালিড বিটে কি আছে, 1 আছে। তা সেই সূত্রে কি বুঝে গেল মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। এটা প্রথমে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট এসে দেখে এই পোর্শনটা ফার্স্ট, এই ফিল্ডটাই দেখে যে আদেও, মানে এই ফিল্ডটাই ভ্যালিড আর ইনভ্যালিড ফিল্ডটাই প্রথমে দেখে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, কিন্তু সেটাই প্রথমে দেখে। কি দেখে কি বোঝে, যে আদেও এই পেজটা, এর এগেনস্টে একটা পেজ নাম্বার আছে, প্রত্যেকটা ফিল্ডের পেজ নাম্বার 0 1 2 করে আছে, যে এই পেজটা কি লোড হয়েছে আদে না লোড হয়নি। ভ্যালিড ইনভ্যালিড বিট এটাই বলছে যে এটা আদৌ কি পেজটা প্রেজেন্ট আছে, মানে আমার পেজটা কি ফ্রেমে লোড হয়েছে কি হয়নি। যদি 0 হয় তো বলবো হয়নি, আর 1 হলে বলবো হয়েছে। এর অপোজিটটাও হতে পারে, 0 হলে হয়েছে আর 1 হলে হয়নি, যেটা ডিপেন্ড করছে ওয়েস্ট যে ডেভেলপার সে কিভাবে ডেভেলপ করেছে, ঠিক আছে। কিন্তু আমাদের গল্পটা এটাই বোঝাচ্ছে যে ভ্যালিড আর ইনভ্যালিড বিটটা বোঝাচ্ছে যে আমার সেই নির্দিষ্ট পেজটা ফ্রেমে লোড হয়েছে কিনা। যদি হয় তো ফ্রেম নাম্বারে এন্ট্রি থাকবে, তার সাথে এই বিটটাকেও সেট থাকবে, মানে আমরা সেট বা রিসেট বলতে পারি। সেট মানে 1 আর 0 মানে রিসেট, তাহলে রিসেট থাকে। যেরকম ধরে নাও আমার প্রসেস নাম্বার 1-এর পেজ নাম্বার 1টাকে লোড করানো হয়নি, কোনো কারণে আসেনি, জায়গা পাইনি, তো সেই সূত্রে এর কোনো এন্ট্রি নেই, এই জায়গাটা কোনো এন্ট্রি নেই, ড্যাশ আমরা পরবর্তীকালে এরকম দেখবো অনেক এক্সাম্পল, এখানে কোনো এন্ট্রি নেই, ড্যাশ আছে। তাই জন্য এখানে কি দেওয়া আছে, এই ইনভ্যালিড আর ভ্যালিড বিটে 0 দেওয়া আছে। তো প্রথমেই মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট এসে এই ফিল্ডটাকেই চেক করবে, দেখে বুঝবে যে ও এটা তো লোড করানোই হয়নি, তো আমাদের তো তাহলে দরকার নেই, আর নেই তার মানে অ্যাভেলেবেল নেই, মানে র্যামে অ্যাভেলেবেলই নেই। তাহলে পেজ ম্যাপ টেবিল থেকে দেখে বলে বোঝা যাচ্ছে যে আদৌ সেই পেজটা ফ্রেমে লোড করেছে কিনা, তার জন্য আমাদের এই ভ্যালিড আর ইনভ্যালিড বিটটা দেওয়া আছে। বুঝতে পারলাম এই ফিল্ডটার কথা। সেকেন্ড যে ফিল্ডটা বলছে প্রোটেকশন ফিল্ড। এই প্রোটেকশন, এটা বানামটা একটু এখানে আমি ভুল এখানে করেছি, এটা PROTEC হবে, এখানে আইটা হবে না, ভুল করে এখানে আইটা করে দিয়েছি। প্রোটেকশন ফিল্ডটা কি বলছে, প্রোটেকশন অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডকুমেন্ট যখন আমাদের এতে তৈরি হয়, যে কোনো ধরনের সফটওয়্যার বা কোনো ফাইল ডকুমেন্ট এনিথিং, তার 3টে প্রোটেকশন থাকে। একটা রিড রাইট এক্সিকিউট,
ঠিক আছে, এই RWX এর ফুল ফর্ম হচ্ছে রিড রাইট এক্সিকিউট। এই রিড রাইট এক্সিকিউট কথাটা কি বলছে বলে দিই। রিড মানে শুধু তুমি সেই ধরে নাও তুমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল করেছো, আমি একটা পিডিএফ এরও গল্প বলছি তোমাকে। তো পিডিএফ যখন খুলি তখন কি করতে পারি, আমরা ম্যাক্সিমাম পিডিএফ থেকে পড়াশোনা করতে পারি, আর কি কি করতে পারি না, করতে পারি না। আমরা কি পিডিএফটার উপর কোনো মডিফিকেশন করতে পারি, করতে পারি না। ঠিক আছে, এবার এক্স মানে এক্সিকিউট মানে তুমি এটাকে রান করতে পারো কিনা, এই তিনটে অপশনাল মানে এটা একটা প্রোটেকশন আমাদের কিন্তু সিস্টেমে থাকেই। যারা লিনাক্স বা ফেডোরা বা উবুন্টু ইউজ করেছে তারা এই জিনিসটা বুঝতে পারবে খুব ইজি ভাবে, যে এটা এই জিনিসটা কিন্তু নর্মালি আমাদের উইন্ডোজে এরকমভাবে ডাইরেক্টলি আমরা বুঝতে পারি না, দেখতে পাই না, কারণ কি উইন্ডোজটা অনেকটাই হচ্ছে ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম। আমরা যদি লিনাক্স মানে মানে উবুন্টু ফেডোরাতে যদি কাজ করি এই জিনিসটা আমরা ডাইরেক্টলি দেখে বুঝতে পারবো এলএস কমান্ড দিয়ে, এলএস পারমিশন কমান্ড দিয়ে, যে কোন ফাইলের কি কি আমাদের এক্সিকিউশন মানে বা কোন ফাইলের কি প্রোটেকশন দেওয়া আছে, এটা কিন্তু দেখা যায় ওখানে, যেটা আমাদের এখানে চট করে এইভাবে দেখা যায় না। বাট কখনো যেসব ফাইলকে আমি রাইট করতে পারবো না, এক্সিকিউট করতে পারবো না, ওএস একটা একটা সুন্দর করে একটা দিয়ে দেয়, মানে একটা সিম্বল দিয়ে দেয় যে ইট ক্যান নট বি এক্সিকিউটেড বা ইট ক্যান নট বি রাইট, এরকম কিন্তু বলে দেয়, রাইট পারমিশন নেই, এরকম উইন্ডোজ এইটা বলে দেয়। যাই তো এটার অ্যাকচুয়ালি মিনিংটা কি আমাদের এই পেজ টেবিলে যখন দেওয়া হয়েছে, যে ধরে নাও যে পেজটা লোড হয়েছে ফ্রেমে, তো সেই পেজটার মধ্যে কি পারমিশন দেওয়া আছে, ঠিক আছে, সেই পেজটার মধ্যে কি পারমিশন দেওয়া আছে সেটা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট বা এটা মেনলি অপারেটিং সিস্টেম ইউজ করে। এই ফিল্ডটা কি ফিল্ডে কি ইউজ করে দেখছে যে আদৌ কি যে যে পেজটা লোড করেছে ফ্রেমের মধ্যে তার মধ্যে কি কোনো রিড, শুধু কি রিড অপারেশন করা যাবে না রাইটও করা যাবে বা এক্সিকিউটও করা যাবে। এটা কিন্তু অপারেটিং সিস্টেমের মধ্যে অ্যাকচুয়ালি ইউজ বাই অপারেটিং সিস্টেম, মানে এখন আমরা স্পেসিফিক্যালি বলবো মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট এটাকে দেখছে যে এটা আদৌ কি এটা এক্সিকিউট করে, এটা কি পারমিশন মোডে আছে এই পেজটা, এটা কি তিনটে মোডেই আছে, বা যেই মোডে থাকবে তাহলে সেই হিসাবে আমরা সেই পেজটাকে আমরা ইউজ করতে পারবো সেরকম ভাবেই। আশা করি বুঝতে পেরেছি। এর পরের যে ইউনিটটা আছে যেটা বলে রেফারেন্স। রেফারেন্স কথাটার মানে হচ্ছে এই ফিল্ডটা কি বোঝায়, যে ধরে নাও কোনো ফ্রেমকে আমার মেমোরিতে লোড করানো হয়েছিল, ধরে নাও 12টার সময় লোড করেছিল, ঠিক আছে, ধরে নাও প্রসেস ওয়ানের ধরে নাও আমার এই যে পেজ নাম্বার 2টাকে লোড করানো হয়েছিল, ঠিক আছে, এই প্রসেস ওয়ানের পেজ নাম্বার 2টাকে ধরে নাও লোড করানো হয়েছে কোনোভাবে আমার 12টার সময়। তো যেহেতু আমাদের র্যাম লিমিটেড, আমরা কি করি, আমরা কিন্তু কোনো পেজকে অনন্তকাল ধরে রাখি না, যখনই এই পেজটার কাজ এখন কাজে লাগে না আমরা এই পেজটাকে তুলে কোথায় পাঠিয়ে দিই, হার্ড ডিস্কে পাঠিয়ে দিই। কথাটা কিন্তু খুব ভালো করে শোনো, কথাটা খুব ইম্পর্টেন্ট কথা। আমাদের যেহেতু র্যাম লিমিটেড এই জন্য যেই পেজটা আমাদের অনেকক্ষণ ধরে ইউজ হচ্ছে না, আমাদের যে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট বা অপারেটিং সিস্টেম যেটাই বলো না কেন, ওই পেজটাকে বাইরে বার করে দিয়ে কোথায় পাঠিয়ে দেয়, পাঠিয়ে দেয় হচ্ছে আমাদের হার্ড ডিস্কে পাঠিয়ে দেয়, মানে যেখান থেকে এসেছিল সেখানে আবার পাঠিয়ে দিল। তো এই ফিল্ডটাকে বোঝায় যে আদৌ যে এই ফিল্ডটাকে, এই অপশনাল ফিল্ড এর মধ্যে কি হতে পারে, নয় 0 নয় 1 হতে পারে কোনোভাবে। তো এই ফিল্ডটাকে ইন্ডিকেট করছে যে এটা আদৌ কি ফিউচারে কোনো কোন মানে পাস্টে কখনো এসেছিল এই ফ্রেমটা, এই পেজটা কি কোনোদিন আমাদের লোড হয়েছিল কি হয়নি, এটা এই রেফারেন্স বিটটা দিয়ে আমরা বুঝি। 0 মানে হচ্ছে কখনো লোড হয়নি আগে কোনো দিন, 1 মানে হচ্ছে হ্যাঁ প্রিভিয়াসলি 12টার সময় যেটা গল্পটা বলতে চেয়েছিলাম 12টার সময় লোড হয়েছিল, ধরে নাও 12:30টার সময় বেরিয়ে গেছে। এবারও ম্যানেজমেন্ট ইউনিট যখন ধরে নাও আবার সেই এই পেজ নাম্বার 2 এর যদি রেফারেন্সটা চেক করতে যায় আদৌ এটা আছে কিনা, ও দেখবে হ্যাঁ প্রিভিয়াসলি লোড করানো হয়েছিল, তাই জন্য রেফারেন্স মার্কে কি দেওয়া আছে 1 পেজ টেবিলে মার্ক করে দেওয়া আছে, মানে আগে কখনো পাস্টে কোনোদিন হয়তো আমার এই ফিল্ডটা কোনোভাবে ইউজ হয়েছে, মানে মানে আগে এই প্রসেসটা এই পেজটা কোনোভাবে আমাদের ফ্রেমে লোড হয়েছিল বাট এখন নেই, এখন তাকে বাইরে বার করে দেওয়া হয়েছে কোনো কারণের জন্য হয়ে গেছে। তাহলে রেফারেন্স ফিল্ডটা কি বলছে, যে প্রিভিয়াসলি মানে আমাদের আগে কোনোদিন এই পেজটাকে লোড করানো হয়েছে কিনা, ঠিক আছে। এরপরের যে ফিল্ডটা বলছে ক্যাচ এনেবল বা ডিসেবল। এই ক্যাচ এনেবল ডিসেবল কথাটার মানে কি, ক্যাচিং এলেমেল ডিসেবল, এটার অ্যাকচুয়াল মানে কি বলছে, এটার মানে হচ্ছে যে আদৌ এই পেজটাকে কোনোভাবে আমাদের ক্যাশ মেমোরিতে, ঠিক আছে, ক্যাশ মেমোরিতে কোনোভাবে ধরে নাও আমাদের যেহেতু যেসব পেজ আমাদের খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, আমরা পরবর্তীকালে আরও ডিটেলসে দেখব যে মেন মেমোরি থেকেও আরেকটা জায়গায় গিয়ে রাখা হয় যেটাকে বলা হয় টিএলবি বা ট্রান্সাইড লুকআপ বাফার বলা হয়। তো এই জিনিসটা কি ব্যাপারটা, অ্যাকচুয়ালি সিম্পল কথাই বলি, যে ধরে নাও কোনো পেজ সিপিইউ খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করছে, খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করছে পেজটাকে, খুব দরকার লাগছে, তো আমরা কি করে আমাদের অপারেটিং সিস্টেম কি করে ওই পেজটাকে নিয়ে গিয়ে ক্যাশে কোনোভাবে রেখে দিল, ক্যাশ মেমোরির মধ্যে রেখে দেয়, কারণ ক্যাশ মেমোরি সব থেকে
মানে মানে সব থেকে হাইয়েস্ট স্পিডে কাজ করতে পারে। আমাদের যে মেমোরি হায়ারার্কি আছে, যেরকম হচ্ছে হার্ড ডিস্ক, তারপর হচ্ছে আমাদের র্যাম, তারপর হচ্ছে ক্যাশ, তারপর হচ্ছে সিপিইউ রেজিস্টার। মানে সব থেকে ফার্স্ট কে অ্যাক্সেস করতে পারে? সিপিইউ। কাকে অ্যাক্সেস করতে পারে? রেজিস্টার। তারপর কাকে অ্যাক্সেস করতে পারে? ক্যাশ মেমোরিকে অ্যাক্সেস করতে পারে। আমরা রেজিস্টারে রাখতে পারি না, রেজিস্টারের সাইজ প্রচুর লিমিটেড থাকে, তো এই জন্য আমরা ম্যাক্সিমাম ক্যাশ অব্দি জিনিসটা গিয়ে রাখতে পারি। তো যেহেতু আমাদের যে কোনো পেজকে ধরে নাও, কোনো প্রসেসের কোনো পেজকে সিপিইউ খুব ম্যাক্সিমাম টাইম ইউজ করছে, তাই জন্য ওই পেজটাকে তুলে নিয়ে গিয়ে আমরা কোথায় রাখছি? ক্যাশ মেমোরির মধ্যে রাখছি। এবার ধরে নাও যে ওই পেজটাকে আমরা ক্যাশে রাখবো কিনা, রাখতে পারি কিনা, প্রশ্নটা এরকমও থাকতে পারে যে সবকিছু তো রাখতে পারি না, ক্যাশে রাখা যাবে কিনা ওই পেজটা, সেটা এই বিটটা দিয়ে বুঝছে যে এটা যদি 0 বা 1 হিসেবে বলছে। যদি 0 হয় তাহলে ইন্ডিকেট করবে হয়তো আমি ক্যাশে এটাকে রাখা যাবে না, 1 হলে ইন্ডিকেট করবে এটা হয়তো ক্যাশে রাখা যাবে, মানে ক্যাশে রাখবো এনেবল কিনা বা ডিজেবল কিনা। একটা এক্সাম্পল দিলেই বলতে পারবো। ধরে নাও যে তুমি ইউটিউবে একটা ভিডিও দেখছো, ধরে নাও আমারই কোনো ভিডিও দেখছো বারবার করে, বুঝতে পারছো না বলে, তো কি হয়েছে যে ইউটিউব সার্ভার দেখছে যে এই পার্টিকুলার ইউজারটা এই ভিডিওটাই বারবার দেখছে, তো আমি তাহলে এটা কাজ করি, এটাকে আমি লোকাল ক্যাশে রেখে দিই, যাতে কিনা ওকে বারবার গিয়ে সার্ভার থেকে তুলে না আনতে হয়, যাতে ও ইজিলি দেখতে পায়। তাহলে এই এই যদি এরকম কোনো সিনারিও হয়, তাহলে আমাদের কি করবো? তাহলে আমাকে ওটা ক্যাশে রাখছে, তার মানে ওরকম টাইপের কোনো পেজ যদি হয়, তাহলে কিন্তু আমরা ওটা ক্যাশ এনেবল অলরেডি থাকবে, মানে এখানে ওয়ান সেট থাকবে, মানে ক্যাশ এনেবল রইলো। ক্যাশ ডিসেবল যেরকম কথার মানে, ধরো না তুমি কোনো ট্রানজাকশন করছো, এসবিআই থেকে তুমি টাকা পাঠাচ্ছ, তো তুমি একটাই মানুষকেই বারবার যদি টাকা পাঠাও, তাতেও কিন্তু ওটা ক্যাশে রাখা যাবে না, ওই পেজটা, মানে এই প্রসেসর এই পেজটা কিন্তু ক্যাশে রাখা যাবে না। কেন রাখা যাবে না? কেন? প্রত্যেকবার তোমার ট্রানজাকশন আইডি, প্রত্যেকবার তোমার অ্যামাউন্ট ইজ ডিফারেন্ট। তুমি যতই ট্রানজাকশন করো না, তোমার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার বা তোমার আইএফসি কোড, এইসব কোনো ইনফরমেশনগুলো আমরা ক্যাশে রাখতে পারি না, এগুলো হচ্ছে হাইলি প্রোটেক্টেড ইনফরমেশন। তো সেই সূত্রে ওটা ওরকম টাইপের কোনো পেজকে আমরা ক্যাশে রাখতে পারবো না। মানে যখন আমরা এই কোডিংগুলো করি, তখনই এগুলো কিন্তু অটোমেটিক্যালি অপারেটিং সিস্টেম, যেহেতু আমরা যেরকমভাবে প্রোটেকশন দিই, যেরকম জাভাতে আমরা প্রাইভেট কোনো ভেরিয়েবল আছে, তো যে কোনো আমরা প্রাইভেট ভেরিয়েবলকে, যদি প্রাইভেট মানে কি ওটা অ্যাক্সেসেবল না, তা আমি কোড লোড করে যখন সফটওয়্যার যখন চলে, নিশ্চয়ই ভেরিয়েবলটাকেও কোনোভাবে সিপিইউ অ্যাক্সেস করছে, সিপিইউ তে অ্যাক্সেস না করলে এক্সিকিউট করবে কি করে? কিন্তু ওই 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 ভেরিয়েবলটাই কিন্তু আমরা কোনোদিন, ওই পোর্শনটাকে কোনোদিন কিন্তু আমরা ক্যাশে রাখতে পারি না। কেন ক্যাশে রাখতে পারি না? ক্যাশে রাখলে কি কি প্রবলেম? ওটা কোনো প্রাইভেট ভেরিয়েবল, ওটাকে আমরা চট করে আমরা অ্যাক্সেস ডাইরেক্টলি দিতে পারি না। এরকম সূত্র অনেক রকম আমাদের এক্সাম্পল হতে পারে, যেখানে কিনা ওই কি পার্টিকুলার ওই পেজগুলোকে আমরা ক্যাশে রাখা যাবে কি যাবে না, এটা অ্যাকচুয়ালি এই বিটটা দিয়ে বলছে। ঠিক আছে, এবার লাস্ট যে বিটটা আছে, যেটা ডার্টি বা মডিফাই বলা হয় এই পোর্শনটাকে, এটা কি বলছে? ধরে নাও তোমাকে আমি এই কনসেপ্টটা বললাম, ক্যাশের কনসেপ্টটা। ধরে নাও কোনো একটা পেজকে আমি ক্যাশ এনেবল করে দিচ্ছি, মানে ধরে নাও এই ক্যাশ বিটটা এখানে 1 আছে, মানে ধরে নাও কোনো একটি পেজ প্রসেসের যেটা ক্যাশ এনেবল আছে, সেই পেজটাকে আমি ক্যাশে রেখে দিয়েছি। ঠিক আছে, ক্যাশ বা আলটিমেটলি যে কোনো জায়গায়, ধরে নাও তোমার মেন মেমোরিতে আছে, আমি ক্যাশটাকে ধরে নাও অত কমপ্লেক্সে গেলাম না, মেন মেমোরিতেই রাখা আছে, মানে আমাদের র্যামের মধ্যেই আছে। ধরে নাও ওই যে পেজটার মধ্যে, ওই পেজের মধ্যে কিছু অপারেশন ছিল, পেজ বলতে গেলে তো আমাদের আমাদের কি প্রসেসেরই একটা পোর্শন, তো পেজ মানে একটা প্রসেসেরই একটা স্মল পোর্শন, তো ওর মধ্যে কিছু অপারেশন ছিল, সেই অপারেশনটা এক্সিকিউট করতে কোনো কিছু ডেটা ভ্যালু আপডেট হয়েছে, মানে মডিফাই হয়েছে। ঠিক আছে, যদি ওই পেজটা যে এক্সিকিউট করে যদি কোনো ডেটা ভ্যালুকে যদি মডিফাই হয়, তাহলে এই বিটটাকে আমরা সেট করে দেবো 1 দিয়ে। আর যদি ওই পেজটার মধ্যে, ওই পেজটা এক্সিকিউট করে বা এক্সিকিউট করার আগেও যদি ধরে নাও কোনো মডিফিকেশন হওয়ার নেই, তাহলে এখানে আমরা কি করব? 0 সেট করে রাখবো। বুঝতে পেরেছো তো কি বলছে? ইফ data modify, then the fill value is set to 1 to indicate that it need to update the value in the hard disk also। মানে ধরে নাও এই পেজটা কারেন্টলি কোথায় থাকে? আমাদের সবই তো র্যামে থাকে, মানে র্যামে থেকেই এক্সিকিউশন হয়। এবার তো র্যামে ধরে নাও একটা প্রসেস কোনোভাবে 2 ছিল থেকে 4 বাড়বে, মানে একটা প্রসেসের একটা পেজ আমরা লোড করিয়েছি, তো সেই পেজটার ওয়ার্কিং কি ছিল? যখন সিপিইউর কাছে গেছে, সিপিইউ কি করেছে? 2 ছিল ধরে নাও কোনো ডেটা, সেটাকে আপডেট করে কি করেছে? 4 করেছে, 4 করে দিয়েছে কোনোভাবে। তো এইটা তো কে জানে? এটা শুধু এই প্রসেসের লোকালি র্যামের মধ্যে হয়েছে, এটা কিন্তু হার্ড ডিস্কে কোনো রিফ্লেকশন আসেনি। তো এই হার্ড ডিস্কে কোনোভাবে রিফ্লেকশন আনার জন্য এখানে এই যে কি লেখা থাকবে? এখানে আবার 1 লেখা থাকবে। তাহলে কি বোঝাচ্ছে? যে একটা মডিফিকেশন হয়েছে। তো এই বিটটা ওএস দেখে কি করবে? গিয়ে ফার্দার গিয়ে হার্ড ডিস্কে ওটাকে আপডেট করে দিয়ে আসবে। তাহলে এই ফিল্ডটা ইন্ডিকেট করছে যে যদি আমার পেজ এক্সিকিউশনের পর যদি ভ্যালু যদি আপডেট হয়, তাহলে ওইটাকে কি হবে? আমরা ওই ফিল্ডটাকে সেট হবে 1 দিয়ে। আর 1 সেট করা মানে কি? ওএস কি বুঝছে? যখন এই পেজটাকে যখন বার করে আনা হচ্ছে র্যাম থেকে, তখন কি করবে? ওই বিটটা চেক করবে,
চেক করে দেখলো যে এটা কিনা ডাটি বিট, মডিফাই বিটে ডাটি বা মডিফাই দুটো নাম বলতে পারি, এই বিটটা অন আছে মানে ওয়ান করে দেওয়া আছে। তো ওয়ান মানে কি, ও কি বুঝলো, ওয়ান মানে হচ্ছে কোনোভাবে এইটা আপডেট হয়েছে, মানে এই পেজটা দিয়ে ডেটা, কোনো ডেটা আপডেট হয়েছে বা ওই পেজটার কোনো ডেটা আপডেট হয়েছে, সঙ্গে সঙ্গে গিয়ে কি করবে, হার্ড ডিস্কের মধ্যে ওই রিফ্লেকশনটাকে চেঞ্জ করে দেবে। তাহলে এই বিটটা এটা বোঝাচ্ছে। আশা করি আমরা মোটামুটি সবগুলো যে পেজ টেবিলের এন্ট্রিগুলো আমরা আশা করি বুঝতে পেরেছি, যে পেজ টেবিলে কেদম এর ছাড়াও অনেক এন্ট্রি হয়, বাট এইগুলো হচ্ছে অপশনালের মধ্যে, এইগুলোকে আমরা ইম্পর্টেন্স দিই। ঠিক আছে, যেগুলো আর বাদ বাকিগুলো ওটা ওয়েস্ট পয়েন্ট অফ ভিউ থেকে মানে ওরা ওদের রেসপেক্টে রাখছে, কিন্তু এটা আমাদের সিলেবাস রেসপেক্টে অতটা ইম্পর্টেন্ট না। এই পোর্শনটুকুই আমাদের ইম্পর্টেন্ট, সেটা স্ট্যান্ডার্ড বিটেক, বিসিএ, বিএসসি এবং গেটের রেসপেক্টেও কিন্তু এই পোর্শনগুলো থেকেই কিন্তু কোশ্চেন আমাদের বেশি আসে। তাহলে আশা করি বোঝাতে পারি যে পেজ টেবিলের কতগুলো আমাদের এন্ট্রি কিন্তু হয়। বুঝতে পেরেছো? এবার যে টপিকটা আমরা দেখব, সেই টপিকটাকে বলা হচ্ছে মাল্টি লেভেল পেজিং। আমরা বেসিক পেজিং তো দেখে নিয়েছি, এবার এই জিনিসটাকে দেখতে গেলে আমরা একটা ছোট এক্সাম্পল সলভ করব এবং একটা অঙ্ক টাইপের জিনিস সলভ করে জিনিসটা বুঝবো যে কেন আমাদের মাল্টি লেভেল পেজিং এর খুবই দরকারিত্ব ব্যাপার। বোঝাতে পারলাম যে আমরা এই পোর্শনটুকুতে দেখব যে মাল্টি লেভেল পেজিং জিনিসটা কেন, এবং হোয়াট ইজ এই মাল্টি লেভেল পেজিংটা কেন দরকার, আর মাল্টি লেভেল পেজিং মানে কি। সিম্পল আমরা বলে দিই, এটা একটা গল্প বলি, তাহলে আরো ক্লিয়ার হবে। ধরে নাও তোমাদেরকে একটা বই দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? বই দেওয়া হয়েছে, যে বইটার মধ্যে কিছু কন্টেন্ট আছে। ভালো কথা। তো সেই কন্টেন্টগুলো কোনোভাবে আমরা কি করেছি, সেই কন্টেন্টগুলোর রেসপেক্টে, মানে কোনো একটা বই, ধরে না যে কোনো ধরনের অপারেটিং সিস্টেম বা তোমার নেটওয়ার্কিং যে কোনো কিছু বই তোমাকে দেওয়া হয়েছে, তো তাই সেই রেসপেক্টে আমরা সেই বই একটা কন্টেন্ট তৈরি করেছি, মানে কোন পেজে কোন জিনিসটা লেখা আছে, এরকম সব বইতেই থাকে যদি বই খুলি। এবার এই যে কন্টেন্টটা আমাদের কাছে তৈরি হলো, এই কন্টেন্টও এত বড় হয়ে যায়, যদি কন্টেন্টটাই বিশাল বড় হয়ে, তাহলে তো আমাকে খুঁজতে বিশাল হবে। আমরা কন্টেন্ট কেন বানাই, যে আমরা দু পাতা দেখ, যে আমাদের ধরে নাও যে একটা কন্টেন্ট, আমাদের একটা বই দেওয়া হয়েছে, বইয়ের মধ্যে কিছু আমাদের টপিক রয়েছে, সেই টপিকের কিছু কন্টেন্ট আমরা তৈরি করেছি। কন্টেন্টটা কেন তৈরি করি? কন্টেন্টটা একটা কারণেই তৈরি করি, যাতে কিনা ওই কন্টেন্টের রেসপেক্টে আমরা খুঁজে সেই পেজ নাম্বারটাকে পাই। তাই তো? তাহলে আমাদের যদি নর্মাল কম্পিউটারে ভাবো যে তোমাকে একটা প্রসেস দেওয়া আছে, সেই প্রসেসটার রেসপেক্টে তোমাকে কি করা হয়েছে, সেই প্রসেসটাকে তোমাকে পেজে ডিভাইড করা হয়েছে, আর এক একটা পেজ আমাদের ফ্রেমে লোড করানো হয়েছে, এবং কোন প্রসেসটা, যেহেতু আমাদের কন্টিগুয়াস, যখনই যেখানে জায়গা পেয়েছে সেখানে ঢুকিয়ে দিয়েছে, মানে নন কন্টিগুয়াস কনসেপ্ট, যখনই যেখানে জায়গা পেয়েছে সেখানে আমাদের পুট ডাউন করে দেওয়া হয়েছে এইগুলোকে, মানে পেজগুলোকে। তো সেই সূত্রে আমরা কি করেছি, একটা পেজ টেবিল তৈরি করেছি। তো সেই পেজ টেবিলের মধ্যে কি আছে, এন্ট্রিজ আছে। কার এন্ট্রি আছে? আমাদের কার এন্ট্রি দেওয়া থাকে পেজ টেবিলের মধ্যে? এন্ট্রি আছে হচ্ছে কোন প্রসেস, কোন পেজটি কোন ফ্রেমে লোড হয়েছে, তাহলে ওটা ধরুন একটা কন্টেন্ট। ঠিক আছে, আমাদের যদি বইয়ের, যদি বইটা যদি আমাদের হয়, মানে আমাদের মেন মেমোরি হয়, তো এবার মেন মেমোরির মধ্যে জিনিসপত্র রাখা আছে হচ্ছে আমাদের প্রসেসরই পেজ যে রাখা আছে, তো আমরা পেজ টেবিলটা ধরে নাও কন্টেন্ট, যার মধ্যে বলে দেওয়া আছে যে কোন পেজটা কোন ফ্রেমে লোড হয়েছে। এইবার ধরে নাও যদি, যে সিম্পল বইয়ের এক্সাম্পলটা বলছিলাম, যদি আমাদের কন্টেন্টই বিশাল বড় হয়ে যায়, মানে কন্টেন্টের সাইজই ধরে নাও একটা বইয়ের সাইজের মতন হয়ে গেছে, তাহলে আমরা কি করব? তো কন্টেন্টই খুঁজতে আমাদের বেশি সময় লেগে যাবে। সেটা কি হওয়া উচিত? তো সেই সূত্রে দাঁড়িয়ে তাহলে আমরা কি করি, তাহলে তারও একটা কন্টেন্ট করি, যাতে ওই কন্টেন্টটাকে খুঁজতে আমাদের আরেকটা কন্টেন্ট রয়েছে, যে কিনা ওই কন্টেন্ট থেকে আমরা ওই কন্টেন্টটাকে খুঁজতে পারছি, তার একটা আউটার কন্টেন্ট ধরে নাও করলাম। বুঝতে পেরেছো? কেন কি কন্টেন্টের সাইজে বিশাল বড় হয়ে গেছে, তো সেটা আমরা তো কন্টেন্ট খুঁজতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা কি করলাম, কন্টেন্টের একটা কন্টেন্ট তৈরি করলাম। বুঝতে পেরেছো? তো এটাই আমাদের এই স্কিমটা আমাদের রাখছে, যে ধরে নাও আমাদের পেজ টেবিলটারও সাইজ আমার অনেক বড় হয়ে গেছে, মানে পেজ টেবিলের মধ্যে ধরে নাও একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসটার প্রত্যেকটি প্রসেসের পেজের রেসপেক্টে একটা করে এন্ট্রি কিন্তু থাকে। এটা কিন্তু একটা নর্মাল, মানে একটা বেসিক গল্প, যে আমাদের যদি একটা প্রসেসকে যদি 15টা পেজে ডিভাইড হয়, তাহলে আমাদের পেজ টেবিলের মধ্যে 15টা এন্ট্রি হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, কিন্তু যে কোনো একটা প্রসেসকে যতগুলো পেজে ডিভাইড হবে, তাহলে ততগুলো আমাদের পেজ টেবিলে এন্ট্রি হবে। এবার ধরে নাও যে পেজ টেবিলের এন্ট্রির সাইজ, পেজ টেবিলের যে সাইজটা, ওটাই বিশাল বড় হয়ে গেছে, যেটা কিনা একটা ফ্রেমে ফিট হচ্ছে না।
কথাটাকে আরো ক্লিয়ার করে বলছি, পেজ টেবিলের যে সাইজটা সেটাই হচ্ছে এত বড় হয়ে গেছে যে আমাদের কিন্তু একটা পেজে ফিট কোনোভাবেই হচ্ছে না। যদি ধরে নাও একটা যদি মানে ফ্রেমের মধ্যে ফিট না হয়, এই একটা পেজ টেবিলের যে অতটা বড় সাইজ চলে এসে এই যে পেজ টেবিলের সাইজটা একটা এই ফ্রেমের মধ্যে, এই একটা ফ্রেমের মধ্যে কোনোভাবে ফিট হচ্ছে না, তখন আমরা কি করি, পেজ টেবিলটাকেই ব্রেক করে দিই। কি করি, পেজ টেবিলটাকেই কোনো না কোনোভাবে আমরা ব্রেক করে দিই। এই যে ব্রেকিং কনসেপ্টটা, পেজ টেবিলকে ব্রেক করে দেওয়ার কনসেপ্টটাকে কি বলা হয়, এবার ব্রেক ব্রেক করে কি করলাম, যখন ব্রেক করে দিলাম পেজ টেবিলটা, এবার তার রেসপেক্টে আমি আরেকটা পেজ টেবিল তৈরি করলাম। তো এই জিনিসটাকে আমরা বলছি যে মাল্টি লেভেল পেজিং কিন্তু আমাদের চলে যাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারলাম যে মাল্টি লেভেল পেজিং জিনিসটা কি। তা আমরা এই অঙ্কটা করে দেখবো যে আদৌ এরকম কি কোনো কনসেপ্ট হয়। তার থ্রুতে আমরা একটা ছট করে ছবি দেখে নিই আমাদের মাল্টি লেভেল পেজিং স্কিমটা কিরকম যেরকম দেখতে লাগে। ধরে নাও এটা হচ্ছে আমাদের ফ্রেম, ধরে নাও এটা হচ্ছে দিস ইজ দ্য আমাদের মেন মেমোরি বা ফ্রেমে ডিভাইড আছে। তো আমাদের কি নর্মাল যে পেজ টেবিলটা দেওয়া ছিল এরকম, যেটা কিনা একটা ফ্রেমে ফিট হতে পারছে না। তো সেই সূত্রে কি করেছি, আমরা পেজ টেবিলটাকে আবার আবার আমরা ব্রেকডাউন করেছি যাতে এক একটা পেজ টেবিলের পোর্শনগুলো আমরা এক একটা ফ্রেমে লোড করাতে পারি। এবং যেহেতু এটাকেও ব্রেকডাউন করেছি তাই সূত্রে কি করলাম, এর এক একটা এন্ট্রিজ কোথায় চলে গেছে, আবার এটাকে ফার্দার আমরা আরেকটা আউটার পেজ টেবিল বানিয়েছি যে কি বুঝতে যে এই এক একটা পেজ কোন কোন ফ্রেমে আছে। আমরা তো ডেটা তো পরে খুঁজবো, মানে আমাদের পেজগুলো তো পরে খুঁজবো, আগে এন্ট্রিগুলো আমাদেরকে ডিভাইড করলো, পেজ টেবিলটাকে কোনোভাবে এরমভাবে আমরা ডিভিশন করে ফেললাম, ঠিক আছে, করে এক একটা পেজ টেবিল আবার এক একটা ফ্রেমে লোড করালাম। এবার তার রেসপেক্টে কোন পোর্শনটা আমাদের পেজ টেবিলের কোন জায়গায় এন্ট্রিটা হয়েছে সেটার জন্য আবার আমাকে আরেকটা পেজ টেবিল রাখতে হচ্ছে। বুঝতে পেরেছো যে আমাদের একটা যে মেমোরি তোমাকে দেওয়া রয়েছে, দিস ইজ ওয়ান পেজ টেবিল, যে পেজ টেবিলটা আমাদের একটা ফ্রেমে লোড হচ্ছে না, সেই সূত্রে আমরা কি করলাম, ফ্রেমের সাইজ অনুযায়ী পেজ টেবিলটাকে ব্রেক করে ফেলেছি। ব্রেক করার পর আমরা কি করেছি, এক একটা আমাদের পেজ টেবিলকে যেরকম খালি জায়গা আছে এক একটা পোর্শন অফ পেজ টেবিলকে আমরা এক একটা ফ্রেমে লোড করিয়ে দিয়েছি। যেরকম ধরো না, এটা আমার খালি ছিল এখানে তাই এখানে লোড করলাম, এটা খালি এখানে ছিল তাই এখানে লোড করিয়েছে, এটা খালি এখানে ছিল তাই এখানে লোড করিয়েছে, এরকম যেখানে যেখানে যেটা খালি পেয়েছে সেখানে লোড করিয়েছি। এবার কোন পোর্শনে কোন পার্টটা পেজ টেবিলের কোথায় লোড করে তার জন্য আমাদের কি করতে হয়েছে, আরেকটা পেজ টেবিল কিন্তু আমাদের মেনটেন করতে হয়েছে, যেটা কিনা কিপ ট্র্যাক রাখছে কোন পেজ টেবিলের পোর্শন কোন ফ্রেমে আমাদের লোড করানো হয়েছে। তাহলে এটা ব্যাপারটা পুরো কনসেপ্টটা বুঝতে পারলাম যে মাল্টি লেভেল পেজিং জিনিসটা আমাদের কেন লাগে, ওয়াই উই নিড মাল্টি লেভেল পেজিং, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে একটা কনসেপ্ট চলে আসে। তো আশা করি আমরা ব্যাপারটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে মাল্টি লেভেল পেজিংটা কিন্তু ব্যাপারটা কী জিনিস, ঠিক আছে। এবার আমরা চলে আসবো যে মাল্টি লেভেল পেজিংটার পুরো মানে ম্যাথামেটিক্স করে দেখবো যে আদেও কি আমাদের মাল্টি লেভেল পেজিং কি খুবই মানে কীভাবে আমাদের হচ্ছে সেটা কিন্তু আমরা একবার জিনিসটা দেখে নেব। চলে আসি আমাদের পেতে, এই অঙ্কটায় চলে আসি, এই অঙ্কটা দেখলেই কিন্তু আমরা পুরোটাই ক্লিয়ার করে যাব যে কখন কোথায় আমাদের লাগছে। চলে আসি অঙ্কটা বুঝি। আমাদের কি দেওয়া আছে, এটাকে যেহেতু একটা পুরো পোর্শনে দেখানো যাচ্ছে না তাহলে জাস্ট এইভাবে মাথায় রাখো, যে পেনটা চেঞ্জ করে নিচ্ছি, যে আমাদের এখানে দেওয়া আছে যে একটা মেন মেমোরি দেওয়া আছে, সেই মেন মেমোরির সাইজটা কি বলে দেওয়া আছে, মেন মেমোরির সাইজ বলে দেওয়া আছে আমার কত বলেছে, মেন মেমোরির সাইজ বলে দিয়েছে হচ্ছে, দেখে নিয়ে চলে আসি নিচের দিকে, যে 256 MB কিন্তু বলে দিয়েছে। তো 256 যখন এমবি বলে দিয়ে তার মানে 256 কনসেপ্টে কি করতে পারি, আমাদের তো অলরেডি আমরা গতদিন একটা অঙ্ক করে ফেলেছি। 256 MB মানে কি, যদি আমরা সিম্পল যদি ভেবে দেখি, 256 MB মানে হচ্ছে সিম্পল কত হতে পারে, তাহলে আমাদের কী বার করতে হবে, এখান থেকে আমাদের কী বার করতে হবে, ফ্রেম নাম্বার আর ফ্রেমের অফসেট কিন্তু আমাদের এখান থেকে বার করে নিতে হবে। তাহলে কী বার করবো, ফ্রেম নাম্বার আর ফ্রেমের অফসেট প্রত্যেকটা থেকে আমাদের বার করতে হবে। পেজ থেকে পেজ নাম্বার পেজ অফসেট বার করেছিলাম, এবার আমরা এখান থেকে কী বার করবো, ফ্রেম নাম্বার আর ফ্রেম অফসেট। তো ফ্রেম অফসেটটা কোথা থেকে পাবো, আমরা ফ্রেম অফসেটটা আমরা এখান থেকে পেয়ে যাবো, বলে দিয়েছিলাম যে ফ্রেম সাইজ আর ফ্রেম অফসেট একই কথা, আর পেজ সাইজ আর পেজ অফসেটও কিন্তু একই কথা। তো সেই সূত্রে আমাদের কিন্তু বলে দেওয়া আছে যে এক একটা ফ্রেমের সাইজ আর পেজের সাইজ কত বলে দেওয়া আছে, 4 KB বলে দেওয়া আছে। খুব সুন্দর গল্প। তো এখানে 4 KB কি বলছে, একটা ফ্রেম আর একটা পেজের সাইজ বলে দিয়েছে, তো এটা অবভিয়াসলি ইকুয়াল হয়। তো 4 KB কে আগে করি, 4 KB মানে কি হচ্ছে 4 × 1 KB, আমি গতদিন করিয়েছিলাম 4 × 1 KB, ঠিক আছে। 4 × 1 KB মানে কি, 4 × 1 KB মানে 1024 বাইট, 1 কিলোবাইট মানে 1024 বাইট। তার মানে এটাকে যদি সিম্পল করে দেওয়া হয়, 4 মানে কি, 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, যদি করে দেখো 4 মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার 2, আর 1024 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10, ঠিক আছে। তার টোটাল কত হলো যদি যোগ করে নিই তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 12 হয়ে গেল।
এই টু দি পাওয়ার 10 প্লাস 2 কত হলো 2 টু দি পাওয়ার, দুটোকে যদি যোগ করি, যেহেতু আমাদের ইনটুতে আছে, বেস সেম আছে, তাহলে অ্যাড হয়ে যাবে। তাহলে অ্যাড হলে কি হবে আমাদের এই জায়গাটা 2 টু দি পাওয়ার আমাদের কত হবে 2 টু দি পাওয়ার 12 হয়ে গেল। তাহলে আমাদের এই পেজ অফসেট বা ফ্রেম অফসেটের কতগুলো বা এক একটা পেজ কে মানে এক একটা মানে ফ্রেমের মধ্যে মানে এক একটা প্রত্যেকটা ফ্রেমকে আইডেন্টিফাই করার জন্য কতগুলো করে বিট লাগবে আমাদের, প্রত্যেকটা পেজকে অফসেট করার জন্য আমাদের লাগবে হচ্ছে 12টা করে বিট লাগবে হচ্ছে এক একটা ফ্রেমের মানে এক একটা যে ফ্রেম সাইজের মধ্যে আমাদের 2 টু দি পাওয়ার মানে এক একটা ফ্রেম প্রথমে যদি ভাগ করি তো আমি ভাগ করেছি যে এক একটা ফ্রেমের মধ্যে কতগুলো করে বিট আছে যদি বলি, তাহলে টোটাল আছে 4096 খানা করে বিট আছে, বাইট আছে 4 কেবি। মানে কি 4 কেবি কতটার মানে হচ্ছে এক একটা ফ্রেমের মধ্যে 4096 খানা করে বাইট আছে। তাহলে বুঝতে পারছো, তাহলে তোর এই 4096 খানা বাইটকে রিপ্রেজেন্ট করতে গেলে কতগুলো বিট লাগবে, এটা হচ্ছে আমাদের 12খানা বিট লাগবে। কেন এইভাবে ক্যালকুলেশনটা করলাম, 424 মানে 2 টু দি পাওয়ার 2 আর 1024 মানে 2 টু দি পাওয়ার 10। তাহলে দুটোকে বেস যেহেতু সেম আছে 2 এর বেস সেম, তাহলে 2 আর 10কে অ্যাড করো মানে 2 টু দি পাওয়ার 12 মানে 12খানা বিট লাগবে আমাদের কি করতে, আমাদের এক একটা ফ্রেমের মধ্যে এক একটা বাইটকে রিপ্রেজেন্ট করতে। ঠিক আছে, যেহেতু আমাদের 4096 খানা টোটাল বাইট আছে এক একটা ফ্রেমের মধ্যে। তো এবার আমরা সিম্পল আমরা 256 এমবিটাকে যদি করি তাহলেই তো বেরিয়ে যাবে। 256 এমবি মানে কি, যদি ব্যাপারটা আরও ক্লিয়ার কে জায়গাটা বুঝে যায়, তাহলে এক একটা মেমোরির মধ্যে আমাদের কতগুলো করে রয়েছে, এক একটা আমাদের মেন মেমোরির মধ্যে রয়েছে হচ্ছে কত, আমাদের রয়েছে হচ্ছে 4 কেবি, মানে 4 কেবি করে জায়গা ভেবে নাও, মানে একটা ফ্রেমের সাইজ 4 কেবি, মানে এই 4 কেবিকে আবার এরকম ফার্দার ডিভাইড হচ্ছে। আমরা ওখানে ওই গতদিনের ছবিটা এখানে দেখেছিলাম, ছবিটা ফের খুলে দেখি, মানে জিনিসটা এরকম, মানে এখানে তো মাত্র এখানে কি ছিল, এখানে এক একটা ফ্রেমের মধ্যে সাইজ কত ছিল, একটা ফ্রেমের সাইজ 2 বাইট করে ছিল, 2 বাইট। আর হিসাব মতন আমার এই কোশ্চেনে কত, একটা ফ্রেমের সাইজ কত বলেছে, একটা ফ্রেমের সাইজ হচ্ছে 4096 বাইট, 4 কেবি মানে হচ্ছে 4096। তাহলে কতগুলো করে এরকম সেল হবে এক একটা ফ্রেমের মধ্যে 409, যেটা কিনা আঁকা পসিবল না তো কোনোভাবে, তো সেই সূত্রে আমি ওই এক্সাম্পলটা ছোটো করেই দেখিয়েছিলাম। মানে এক একটা ফ্রেমের মধ্যে আমাদের কতগুলো করে এরকম বাইট আছে, 01 করে 0 থেকে নিয়ে 4095 খানা বাইট আছে। তো ওই 4095 খানা বাইটকে রিপ্রেজেন্ট করতে গেলে কতগুলো বিট লাগে, 12টা বিট লাগবে। এইটুকু বুঝে গেছি আমরা, চলে আসি, ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা কি করব, যে আমাদের 256 এমবি মানে টোটাল সাইজটাকে কোনোভাবে আমাদের কনভার্ট করতে হবে। 256 এমবি মানে কি, এখানে করো 256, আমার টেবিলটা মনে আছে, ওই টেবিলটা আমাদের খুলে নিই আর যাতে আমাদের কাজে লাগবে। আমি গতদিনই বলেছিলাম এই টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের, মানে যখনই এরকম কোনো প্রবলেম সলভ করতে দেবে এই টেবিলটা কিন্তু আমাদের কিন্তু মাথায় মুখস্থর মধ্যে রাখতেই হবে। খাতাও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, বানিয়ে নেবে, কোনো প্রবলেমের বিষয় না। এই টেবিলটা হলে খুব সুবিধা হয়ে যাবে। 256 মানে কি 2 টু দি পাওয়ার 8 আর 1 এমবি মানে 2 টু দি পাওয়ার 20। তাহলে বুঝতে পারলাম, তাহলে অ্যাকচুয়ালি এখানে ব্রেক করলে কীরকম জিনিসটা হবে, চলে আসি দেখি কোথায় গেল আমাদের। হ্যাঁ, তাহলে যে 256 এমবি মানে হচ্ছে 256 ইন্টু 1 এমবি, তাই তো 256 ইন্টু মানে ব্রেক করলে 256 ইন্টু 1 এমবি যদি করি, তাহলে আমাদের কি হচ্ছে 256 মানে কত, 256 মানে 2 টু দি পাওয়ার 8 আর 1 এমবি মানে কত, 1 এমবি মানে 2 টু দি পাওয়ার আমার 20 মাথায় রাখলাম। তাহলে দুটোকে যোগ করো, যেহেতু বেস সমান আছে, তাহলে টোটাল কত হয়ে গেল, টোটাল কতগুলো বিট লাগবে সবগুলো মেমোরি লোকেশনকে আইডেন্টিফাই করতে, মানে 256 এমবিকে টোটাল বিট লাগবে হচ্ছে 2 টু দি পাওয়ার 28, মানে 28 খানা বিট লাগবে, মাথায় রাখবে। এক একটা মেমোরি সেল ইন্ডিভিজুয়াল ইচ অ্যান্ড এভরি মানে মেমোরি সেলকে ধরে নাও এখানে একটা সেল আছে, তলার দিকে একটা সেল আঁকলাম, এই সেলটাকে আইডেন্টিফাই করার জন্য কতগুলো বিট লাগবে আমার, এই সেলটাকে আইডেন্টিফাই করার জন্য 28টা বিট লাগবে, টোটাল বিট টু রিপ্রেজেন্ট 28 খানা বিট লাগবে। মানে আমাদের মানে 28 বিটের ট্রুথ টেবিল তুমি যদি ভেবে দেখো, আমরা ছোটোবেলা করতাম না 2 ভেরিয়েবল ট্রুথ টেবিল, 3 ভেরিয়েবল, 4 ভেরিয়েবল, এটা 28 ভেরিয়েবল ট্রুথ টেবিল যদি করো তাহলে জিনিসটা এরকম গল্প হবে। মানে এক একটা মানে তাহলে বুঝতেই পারছো কতগুলো সেল হতে পারে, আর আমি মানে হিসাবটা করে বলছি না, এখানে কিছু না হলে টোটাল 65556 এতগুলো 65536 এতগুলো সেল আছে। 256 মানে তাও এটা করা যায়, 256 কতটার মানে হচ্ছে এই 2 টু দি পাওয়ার 28 করলে হচ্ছে মানে যেটা আমার অ্যান্সার আসবে কতগুলো সেল আছে, তাহলে ভাববে 65536 খানা সেল আছে এই র্যামটার মধ্যে, মানে এরকম তাক আছে, অতগুলো তাক আছে। তো স্বাভাবিক কথা অতগুলো তাককে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 28টা বিট লাগছে কোনোভাবে। তো সেই সূত্রে আমরা তো জানি যে আমাদের ফ্রেম সাইজকে মানে ফ্রেম অফসেট হচ্ছে 12টা বিট, যেটা এখান থেকে পেয়ে গেছি। তাহলে রিমেনিং মাইনাস করলে কতগুলো হবে, 28 মাইনাস 12 করলে কতগুলো হবে, 16খানা বিট আমার লাগবে হচ্ছে কাকে রিপ্রেজেন্ট করতে, আমার কাকে রিপ্রেজেন্ট করতে লাগছে ফ্রেম নাম্বারকে, মানে কতগুলো ফ্রেম নাম্বার আমার তাহলে কতগুলো ফ্রেম হতে পারে যদি হিসাব করে দেখি, তাহলে আমাদের কতগুলো ফ্রেম আছে, তাহলে আমাদের ফ্রেম আছে 2 টু দি পাওয়ার 16 খানা ফ্রেম আছে।
ঠিক আছে, কতগুলো ফ্রেম আছে, 2^16 খানা আমাদের এখানে টোটাল ফ্রেম আছে, কতগুলো 2^16, মানে এই টোটাল ফ্রেম কতগুলো আছে যদি আমরা রিপ্রেজেন্ট করি, এটা আছে 2^16 খানা ফ্রেম আছে। ঠিক আছে, বুঝে গেলাম। তাহলে কতগুলো ফ্রেম আমাদের ওটা অ্যান্সার আনতাম না, 2^16 মানে কত অ্যান্সার হবে ওটা দরকার নেই, বাট এটুকু মাথায় রাখলাম 2^16 খানা ফ্রেম আছে, এটা হচ্ছে ব্যাপার। তো আমাদের ফ্রেমের গল্প শেষ হয়ে গেছে, চলে আসি কার গল্পে, এবার চলে আসি, এবার চলে আসবে হচ্ছে আমাদের প্রসেসকে কীভাবে ডিভাইড করেছি এবং প্রসেসের গল্পে আমরা চলে আসি, এটা মুছে ফেলি। তাহলে প্রসেসের গল্পটা এবার দেখে নেবো আমরা। প্রসেস কি বলে দিয়ে 4 GB প্রসেস বলে দিয়েছে, বাহ বিশাল বড় ব্যাপার। কি বলে দিয়ে 4 GB আমাদের প্রসেস বলে দিয়েছে। তো এইটুকু বুঝতে পারলাম যে যখনই আমরা প্রসেস বা যাই করি না কেন, যে টেবিলটা তো প্রসেসের জন্য তো আমাদের বার করতে হবে। আমরা জানি যে আমরা এটা কি বার করলাম, যখনই আমরা র্যামের এই ক্যালকুলেশনটা বার করলাম, এটা কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেসের পুরো জিনিসটা বার করলাম, কত বিট দিয়ে আমাদের ফ্রেমকে রিপ্রেজেন্ট করবো আর কত বিট দিয়ে আমাদের ফ্রেমের অফসেট, দ্যাটস আ ফিজিক্যাল অ্যাড্রেস কনসেপ্ট। এখন লজিক্যাল অ্যাড্রেসটা বার করছি, তো র্যামের জন্য বার করছি, আমাদের প্রসেসের জন্য বার করি লজিক্যাল অ্যাড্রেসের আমাদের বিট রিপ্রেজেন্টেশন। তো আমাদের এইটুকু জানি, তো এইটুকু বলে যে পেজ সাইজ 4 KB, তো 4 KB মানে প্রত্যেকটা পেজের মধ্যে আমাদের 4 KB করে পেজ, এখানে প্রত্যেকটা কত প্রসেসকে ডিভাইড করা হয়েছে পেজে, এক একটা পেজের সাইজ কত বলে দিয়েছে আমাদের 4 KB করে বলে, 4 KB মানে সেম 4096 খানা কি আছে আমাদের এক একটা সেলের মধ্যে, এরকম আমাদের তাক আছে, এক একটা আমাদের এর মধ্যে কতগুলো তাক আছে, এক একটা পেজের মধ্যে আমাদের 4096 খানা, তার জন্য কতগুলো বিট লাগবে আমাদের 12টা বিট দিয়ে এই ইন্ডিভিজুয়াল এগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 12টা বিট লাগবে, যেটা অলরেডি আমরা এখান থেকে জানি, বলে দিয়েছি যে পেজ সাইজ আর ফ্রেম সাইজ এক, এই বিটগুলো কিন্তু এক। আর এবার কি বলেছে টোটাল বার করি 4 GB বলে দিয়েছে। 4 GB মানে কি, 4 GB মানে হচ্ছে 4×1 GB, তাই তো 4×1 GB। তো 4×1 GB কে আমাদের টোটালে আমাদের যে কতগুলো বিট লাগবে সেটা যদি আমরা বার করতে যাই, কীভাবে বার করব, এটা বি লিখে দিই, এটা জিও হবে এই জায়গাটা একটা। 4 মানে হচ্ছে 2^2, আর 1 মানে কি বলছে, 1 মানে 1 GB মানে হচ্ছে 2^30, ঠিক আছে। তাহলে বুঝলাম আমাদের কত হচ্ছে 4 মানে হচ্ছে 2^2 আর 1 GB মানে 2^30। ও টেবিল থেকেই দেখে নিচ্ছি, টেবিলটা যেটা করা আছে এখানে আমাদের টেবিল থেকে আমরা জিনিসটা একটু দেখে নিচ্ছি। দেখো 4 মানে 2^2 আর 1 GB মানে 2^30, তাহলে টোটাল অ্যাড করলে কত হবে, টোটাল 32 খানা বিট লাগবে। কতগুলো বিট লাগবে, 32 খানা বিট লাগবে আমাদের প্রত্যেকটি মেমোরি সেলকে রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে কি কি বুঝলাম আমরা, তাহলে কতগুলো মানে আমাদের কতগুলো মেমোরি সেল আছে এখানে, 2^32 খানা মেমোরি সেল আছে এই 4 GB মানে। তাহলে বুঝতে পারছো তো প্রসেসকে যখন পেতে ডিভাইড করা হয়েছে পেজে, ঠিক আছে, তাহলে এক একটা প্রসেস এই 4 GB মানে মানে কতগুলো বাইট যদি বলি, 2^32 খানা বাইট, তাহলে বুঝতেই পারছো এতগুলো বাইট, তাহলে 32 খানা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে এত কিছু, পুরো পুরো আমাদের প্রসেসের এক একটাগুলোকে। তাই এটা টোটাল আমাদের টোটাল বিট, ঠিক আছে। এটা আমরা এই গল্পতে আমরা অলরেডি গতদিন আমরা দেখে নিয়েছি। এই জিনিসটাকে দেখো, লজিক্যাল অ্যাড্রেস স্পেস দেওয়া ছিল এখানে 4 GB, 4 GB মানে 2×2 মানে 2^32 বিট। তাহলে কি বল, তার মানে কি 32 খানা বিট রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট দ্য লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করার জন্য কত লাগবে, 32 খানা বিট। সেখানে 12টা বিট তো আমাদের বলেই দিয়েছি পেজ সাইজ, যেটা একই সেম অঙ্ক 2^20। নাম্বার অফ পেজ এখানে কি দেওয়া আছে, যেহেতু আমাদের 2^20 বলে দেওয়া আছে, মানে 12টা বিট দিয়ে আমরা কি করব, পেজ সাইজ 4 KB বলে দেওয়া আছে, 4 মানে 2^12, তাহলে আমাদের কতগুলো বিট পেজ অফসেট করব, 12টা বিট, আর মাইনাস করলে কতগুলো বিট, 2^20, মানে 20 খানা বিট দিয়ে আমরা কি করব, পেজ টোটাল আমরা পেজ নাম্বারকে আইডেন্টিফাই করার জন্য কতগুলো বিট লাগবে, 20 খানা বিট লাগবে। এটা কিন্তু গত এক্সাম্পলটা দিয়ে করেছি, ওই এক্সাম্পলটারই কন্টিনিউশন করছি, বুঝতে পেরেছো, এই এক্সাম্পলটারই কন্টিনিউশন করেছি। কোথায় গেল, এই এক্সাম্পলটা দিয়ে বোঝাচ্ছি যে কি হচ্ছে। দেখো আমাদের এখানে কোশ্চেনটাও তাই দিয়ে দিয়েছে। দেখো না, এখানে ছিল 64 দিয়েছিল, আমার 256 আছে, আর কোনো অসুবিধা নেই, আর বাদ বাকি মোটামুটি সব সেম। তাহলে বুঝতে পারলাম আমরা এই জিনিসটুকু বুঝে গেছি। এবার এখানে একটা কথা আমরা এখানে বার করেছিলাম, দেখো কি বার করেছিলাম, যে এখানে আমাদের সাইজ অফ দ্য পেজ টেবিল বার করেছিলাম। কি করে বার করেছিলাম, দেখো এখান থেকেই তুমি ওটাও তো বার করতে হবে আমার। তো বলছে নাম্বার অফ এন্ট্রিজ ইন পেজ টেবিল ইনটু টোটাল নাম্বার অফ বিট রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট দ্য ফ্রেম নাম্বার। যেটা কিনা আগের অঙ্কে কত ছিল, যে 2^20 হচ্ছে অতগুলো পেজ, আমরা কতগুলো এন্ট্রি হবে, যতগুলো পেজ টেবিলে এন্ট্রি, যতগুলো পেজে ভাগ হয়েছে, এই যে দি নাম্বার অফ এন্ট্রিজ ইন পেজ টেবিল ইজ ইকুয়াল টু নাম্বার অফ পেজ ইন আ প্রসেস। একদম সিম্পল ঘটনা, এইটা আমরা গতদিনই দেখে নিয়েছিলাম। তাহলে এখানেও আমাদের 2^20 খানা আমাদের কি আছে, পেজ আছে। তাহলে পেজ টেবিলে কতগুলো এন্ট্রি হবে, 2^20 খানাই এন্ট্রি হবে। আর কতগুলো বিট আমাদের ফ্রেম নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, এখানে আগের অঙ্কটায় ছিল হচ্ছে 14টা, এবার এই অঙ্কটায় কত আছে, 16 খানা আছে। যদি সিম্পল দেখা যায় কত খানা আছে আমাদের, 16টা বিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। তাহলে আমাদের সাইজ অফ দ্য পেজ টেবিল কি হবে,
করে দেখো সাইজ অফ দ্য পেজ টেবিল হবে 2^20 ইন্টু 16, মানে এটা হচ্ছে আমাদের সাইজ অফ দ্য কি, এটা হচ্ছে সাইজ অফ দ্য আমাদের পেজ টেবিল, তাই তো? একদম সিম্পল ঘটনা, বুঝতে পেরেছি, এটাতে কোনো সমস্যা নেই তো, এটুকু ক্লিয়ার। দেখো আমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে যে আমাদের এটা হচ্ছে আমাদের সাইজ অফ দ্য পেজ টেবিল, মানে পুরো এই যে পেজ টেবিলটা দেখতে পাচ্ছি এটা সাইজ, এই পুরো পেজ টেবিলটার সাইজ কতগুলো এন্ট্রি আছে এটা তো বুঝতে পারলাম, 2^20 খানা করে এন্ট্রি আছে, কতগুলো এন্ট্রি আছে এখানে 2^20, মানে যতগুলো পেজ হবে আমাদের প্রসেসে ততগুলো এন্ট্রি থাকবে, আর এক একটা সাইজ মানে এর মধ্যে এক একটা সেলের মধ্যে কি থাকবে আমরা দেখে নিয়েছি, পেজ টেবিলের মধ্যে অনেক কিছু থাকে, বাট আমরা শুধু ম্যান্ডেটরি ফ্রেমটাই বুঝবো। তাহলে আমাদের এখানে ফ্রেম নাম্বার কতগুলো বিট দিয়ে, মানে দেখো আমাদের অ্যাকচুয়ালি কি কোন ফ্রেমটা কোন পেজে আছে, তাই তো? তাহলে আমাদের হিসাব মতন কতগুলো এখানে কতগুলো ফ্রেম আছে, 2^16 খানা ফ্রেম আছে, মানে 16 খানা বিট দিয়ে আমরা এক একটা ফ্রেমকে আইডেন্টিফাই করছি। তাই শুধু এখানে এক একটা ফিল্ডে কি থাকবে, 16 খানা করে বিট থাকবে, এক একটা ফিল্ডে কতগুলো করে বিট থাকে, 16 খানা করে, সেই ফ্রেমকে নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য 16 খানা করে বিট লাগবে, সেটা তো আমি জানি। ধরুন এখানে পেজ, এখানে ধরো ফ্রেম 4 এর লোড হয়েছে, তো ফ্রেম 4টা এখানে এন্ট্রি থাকে, 4 মানে কি, 4 মানে 16 খানা বিট, মানে 16 বিট দিয়ে 4কে রিপ্রেজেন্ট করবো, বুঝতে পারো? 16 খানা বিট দিয়ে আমি ফ্রেমটাকে রিপ্রেজেন্ট করবো, তাহলে এখানে 16 খানা বিট থাকবে, তাহলে টোটাল এন্ট্রি হচ্ছে 2^20 ইন্টু 16, তার মানে এটাকে যদি রাউন্ড অফ করে তাহলে কি হবে, 2^20 মানে কি এমবি, আর 16 মানে হচ্ছে 2^4, তাই তো? 16 দরকার নেই, 2^4 দরকার নেই, তাহলে মানে হিসাব মতন কি হচ্ছে 16 এমবি হয়ে যাচ্ছে, যদি একটা পেজ টেবিলের সাইজ কি হয়ে যাচ্ছে দেখো 16 এমবি, 16 দেওয়া আছে, 16কে যদি আমরা সিম্পল 16 যদি আরো কি করে 2^, এতে চলে যায়, 16 মানে কি 2^, আমাদের 2 3 3 হচ্ছে 8, 4 হচ্ছে 16, ঠিক আছে? তো হিসাব মতন তাহলে কত হলো আমাদের 2^16 খানা আমাদের কোনোভাবে 2^, আমাদের 16 এমবি খানা আমাদের একটা পেজ সাইজের কত হলো হচ্ছে 16 এমবির আমাদের পেজ সাইজ কিন্তু আমাদের এখানে হয়ে গেল। তো 16 এমবির যে পেজ সাইজটা আমরা করলাম, ঠিক আছে? সরি, একটা কথা এখানে বলতে বলে, 16 মানে যেহেতু এখানে এটা সেটা বিট না, এটা হচ্ছে বিটসে আছে, এটা কথাটা ক্লিয়ার করে দিই। 16 কথাটা যেটা দেওয়া আছে, 16 মানে হচ্ছে এখানে 16 কথাটার মানে হচ্ছে অতগুলো বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে এটাকে বাইটে কনভার্ট করব, ঠিক আছে? 16 থেকে বাইটে কনভার্ট করে কত হবে, 2 বাইট হয়ে যাবে, যেহেতু এতগুলো বিট আছে, আমরা তো যেহেতু বাইটে ক্যালকুলেশন করছি, এমবিতে, বড় হাতের বি, ছোট হাতের বি না কিন্তু, তাহলে যে 16 মানে 2 বাইট, তাহলে টোটাল কত হলো 2^20 হচ্ছে আমাদের হচ্ছে এমবি, 1 এমবি ইন্টু 2 মানে হচ্ছে 2 এমবি, ঠিক আছে? ঠিক আছে, 2 এমবি গল্প এখানে বলা হয়েছে, 2 এমবি আমাদের একটা আমাদের পেজ টেবিলের সাইজ হয়ে গেছে। তো আমরা কোনোদিন কি 2 এমবি একটা পেজ টেবিলকে আমাদের কি ফ্রেমের, এই যে ফ্রেম তো আমাদের এক একটা ফ্রেমের সাইজ কত 4 KB রাখতে পারবো কি, পারবো না। তাহলে কতটা ক্লিয়ার হয়ে গেল, পেজ টেবিলের সাইজ হচ্ছে 2 এমবি হয়েছে, মানে কোনোভাবে পেজকে ব্রেক করে যদি আমি পেজ টেবিল তৈরি করি, তাহলে এই পেজটার জন্য, এই যে সাইজের পেজের জন্য আমাদের পেজ টেবিলই হয়ে যাবে যে 2 এমবি। তো 2 এমবিকে কখনোই আমরা এখানে ফিট করাতে পারবো না, একটা প্রসেসের একটা ফ্রেমের মধ্যে ফিট করাতে পারবো না। তো আমরা কি করব, ফার্দার এটাকে স্প্লিট করে দেবো, কি করব, ফার্দার এই পেজ টেবিলটাকে কোনোভাবে স্প্লিট করে দেবো, বুঝতে পেরেছি? কী করলাম, ফার্দার এই পেজ টেবিলটাকে স্প্লিট করলাম, কি দিয়ে স্প্লিট করব, 2 এমবিকে আমরা এক একটা ফ্রেম সাইজ কত বলেছে 4 KB, তাহলে আমরা কি করব 2 এমবিকে আমরা ব্রেক করব কোথায়, 2 এমবিকে ব্রেক করব আমাদের এক একটা, দেখো 2 এমবিকে রাখতে হবে, 2 এমবিকে এমনভাবে ব্রেক করবো যে এক একটা পেজ টেবিলের পোর্শন এক একটা ফ্রেমে ফিট করে যায়। তো 2 এমবিকে ব্রেক করবো কত দিয়ে, 4 KB দিয়ে ব্রেক করবো। তো সিম্পল যদি আমরা ক্যালকুলেশনটা করি কীভাবে করবো, তো বুঝলাম 2 এমবি মানে দেখো 20 ইন্টু 2, যদি সিম্পল, আর 4 KB মানে 4 ইন্টু এ, তাহলে টোটাল কত পাবো 2^, যদি এটাকে করে দেখি, যে সিম্পল ক্যালকুলেশনটা করে দেখি, মানে 2 এমবি মানে হচ্ছে 2^21, ঠিক আছে? 2 এমবি মানে হচ্ছে 2^21, আর 4 KB মানে হচ্ছে আমার 2^16, যেটা অলরেডি আমরা তলা থেকে বার করেছি, 2^12, সরি, এই যে 4 KB মানে হচ্ছে কত, দেখো করে দেখো 2^12। তো এই দুটোকে যখন মাইনাস করবো, মানে এটাকে ডিভাইড করার পর মানে হিসাব মতো এটা মাইনাস করে, মানে 21 - 12 করলে ইন্টুতে প্লাস হয়, ডিভাইডে মাইনাস হয়, তো 2^9 আমার অ্যান্সার আসবে। 2^9 মানে কি, কতগুলো পেজ টেবিলে কতগুলো ভাগে ভাগ করছি, 2^9 ভাগে ভাগ করে দিচ্ছি, তার মানে 512 খানা ভাগে ভাগ করেছি। তাহলে বুঝতে পেরেছি, মানে এই পেজ টেবিলটাকে, যে এই পেজ টেবিলটা তৈরি হয়েছিল 2 এমবির পেজ টেবিলকে যদি 4 KBতে ফিট করাতে হয়, তাহলে এই পেজ টেবিলটাকে আমরা কি করলাম, ভাগ করে ফেললাম। কত পোর্শনে ভাগ করলাম, যেটা বলে দিলাম যে আমাদের 4 KB করে ভাগ করতে হবে। 2 এমবিকে যদি 4 KB করে ভাগ করি, তাহলে কতগুলো পেজে ভাগ হবে, মানে কতগুলো পেজ টেবিলকে কতগুলো আবার ফার্দার ডিভাইড হচ্ছে, মানে 512 খানা ভাগে ভাগ করেছি। ক্লিয়ার হয়েছে, 512 খানা ভাগে
ভাগ করে, যেটা মানে হচ্ছে 2^9, মানে আমাদের এর পরে আরেকটা পেজ টেবিল করতে হবে, কারণ কি যেহেতু রাখতে পারছি না। এইবার এই পেজ টেবিলগুলো কিন্তু আমরা এক একটা ফ্রেমে রাখতে পারবো, এই ভাগ করার পর রাখতে পারবো। তো ভাগ করার পর রাখলে কি হবে, তাহলে আমাদের তো কোনোভাবে তো করতে হবে, কি করতে হবে, তার মানে এটার গল্পটা কি, যে এই যে পেজ টেবিলটাকে বলা হয় আউটার পেজ টেবিল, আর এই পেজ টেবিলটাকে বলা হয় ইনার পেজ টেবিল। তাহলে এই আউটার পেজ টেবিলে কতগুলো এন্ট্রি হবে, এই আউটার পেজ টেবিলে এন্ট্রি হবে হচ্ছে 2^9 খানা এন্ট্রি হবে। কি বললাম, 2^9 খানা এন্ট্রি হবে। আর অবভিয়াসলি আমরা এন্ট্রিতে কি রাখবো, সেই সেম 2 বাইট করে এটা রাখবো, যেটা হচ্ছে আমাদের 16খানা বিট। 16খানা বিট ছিল আমাদের ফ্রেমের নাম্বার রেখেছিলাম, সে অবভিয়াসলি আমরা কি রাখবো, সেই আমাদের আলটিমেটলি সেই 2 বাইট বা 16খানা বিটই এখানে থাকবে, যে অ্যাজ ইট ইজ ফ্রেম। এবার তুমি করে দেখো, তুমি যদি করে দেখো 2^9 +2, যদি +2^1, তাই 2^10। এখন এই আউটার পেজ টেবিলের সাইজ কত দেখো, 1 KB। সেটা কোনো অসুবিধা নেই, 1 KB তো ছোটো, তার মানে কোনো অসুবিধা নেই। এখন আমার আউটার পেজ টেবিলে ব্রেক করার পর এখন আমার আউটার পেজ টেবিলের সাইজ হচ্ছে 1 KB। 1 KB তো আরামসে ফিট করে যাবে। সব পেজ টেবিল কিন্তু আমাদের কোথায় লোড হবে, আমাদের সবগুলো পেজ টেবিল কিন্তু লোড হবে হচ্ছে আমাদের র্যামের মধ্যে, বা আমাদের এক একটা ফ্রেমে লোড হবে, কিন্তু মাথায় রাখবে যেহেতু আমাদের একটা ফ্রেমে লোড হচ্ছে, তো সেই সূত্রে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের র্যামের আমাদের যে ফ্রেমের সাইজ কতটা। তো যদি ফ্রেমের সাইজের থেকে যদি পেজ টেবিলের সাইজ যদি বেশি বড় হয়ে যায়, তাহলে আমরা কি করব, পেজ টেবিলটাকে আবার ডিভাইড করে দেবো। কীভাবে ডিভাইড করবো, প্রথমে পেজ টেবিলের সাইজটা বার করে দেখলাম যে অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, 2 MBর পেজ টেবিল, তো 2 MB পেজ টেবিল কোনোদিন রাখতে পারবো না আমরা এই একটা 4 KBর মধ্যে। তো আমরা কী করলাম, 2 MBকে ভাগ করলাম কি দিয়ে, 4 KB দিয়ে ভাগ করলাম। এই যে ভাগ করে দেখলাম যে কতগুলো এন্ট্রি হবে আমার আউটার পেজ টেবিলে, করে দেখলাম যে আমাদের 512খানা বা 2^9 খানা এন্ট্রি হবে কোথায়, আমাদের আউটার পেজ টেবিলে। এবার আউটার পেজ টেবিলেও কী রাখবো, তো সিম্পল আউটার পেজ টেবিলে সেই তো আমাদের ফ্রেমের নাম্বারই থাকবে, কোন ফ্রেমটা কোথায় বসছে, আর তো অন্য কিছু থাকবে না। এখানেও আমাদের তাই ছিল, ফ্রেমের নাম্বারই রয়েছে, এখানেও আমাদের ফ্রেমের নাম্বার ছিল, ইনার পেজ টেবিলে আউটার পেজ টেবিলে তাই থাকবে, ঠিক আছে। তো এবার কি, যেহেতু ফ্রেমের নাম্বার থাকে, তো ফ্রেমের নাম্বার কতগুলো, একটা ফ্রেম নাম্বারকে ডিনোট করার জন্য কতগুলো বিট লাগছিল, 16টা বিট লাগছিল। 16 বিট মানে হচ্ছে 2 বাইট। আমরা যেহেতু বাইটে ক্যালকুলেট করছি, সেই জন্য আমাদের সব কিছু বাইটে নিয়ে যেতে হবে। তো 16 বিট মানে 2 বাইট, তাহলে 2 বাইট করে এটা রাখছি। তো 2 বাইট ইন্টু 2^9 যদি করো, মানে 2^1 আর 2^9 করলে 2^10 হয়। 2^10 মানে হচ্ছে 1 KB। মানে আমার এই আউটার পেজ টেবিলের সাইজ হচ্ছে 1 KB, যেটা কিনা আরামসে আমাদের কোথায় ফিট হয়ে যাবে, যে কোনো একটি খালি ফ্রেমে আমার ফিট হয়ে যাবে, যেটা কিনা 4 KB বলেছিল। 4 KB বলা হয়েছিল একটা, 4 KB লেস দেন, তো আমরা 1 KB আরামসে আমরা পুট ডাউন করতে পারি, কোনো কিন্তু অসুবিধা নেই। তাহলে এইটুকু বুঝতে পেরেছি যে মাল্টি লেভেল পেজ কিভাবে আমাদের কাজ করে। এইবার আমাদের জিনিসটা জানতে হবে যে আমাদের যখন সিপিইউ যখন অ্যাড্রেস করবে, সিপিইউ যখন কোনো একটা ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হবে, কতগুলো বিটের জেনারেট হবে, লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে সিপিইউ ধরে নাও এই ফ্রেমের কোন একটি বিটকে চায়, মানে এই প্রসেসের এই পোর্শনটাকে চায়, ধরে নাও যে তার জন্য লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে। স্বাভাবিক কথা, সিপিইউ সবসময় কি অ্যাড্রেস জেনারেট করে, যেটা অলরেডি প্রিভিয়াস দেখেছি, আমাদের লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। তো লজিক্যাল অ্যাড্রেস কতগুলো বিটের হবে, 32খানা বিটের সিপিইউ একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে, ঠিক আছে। সেই 32খানা বিটের জন্য আমাদের কিন্তু এটুকু কনফার্ম, ধরে নাও 32খানা বিটের একটা লজিক্যাল অ্যাড্রেস সিপিইউ জেনারেট করেছে। তো এই 32খানা বিটের মধ্যে অলরেডি জানি যে এক একটা, যে আমাদের যে ফ্রেমের যে সাইজ আমাদের অবভিয়াসলি কোথায় কনভার্ট হবে, এই লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট হবে কোনোভাবে, নাহলে তো আমরা তো ওই সেই জিনিসটা খুঁজে পাবো না। এটা অলরেডি দেখে এসেছি প্রিভিয়াস লেকচার, যে আমাদের যে টোটাল সিপিইউ যে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট হয়, সেখান থেকে কোথায় কনভার্ট হয়, ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট হয়। তো আমরা এইটুকু জানি যে 12খানা বিট তো রিজার্ভ থাকবে ফর দ্য ফ্রেম সাইজের আর পেজ সাইজের জন্য, ওটা তো 2/12। কিন্তু এইবার যেহেতু এখানে মাল্টি লেভেল পেজিং হয়ে গেছে, তো বাদ বাকি কি হবে, তাহলে এইটুকু তো জানি যে আমাদের 20খানা বিট রিমেনিং পড়ে আছে, এটুকু তো কনফার্ম। এটুকু পুরো কনফার্ম যে 20খানা বিট রিমেনিং পড়ে আছে, যেটা কিনা এই 20খানা বিট দিয়ে আমরা কি জানতাম, এটা ফিজিক্যাল, এটা কি অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস। আমরা কিন্তু লজিক্যাল অ্যাড্রেস দুভাগে ভাগ হয়, একটা যে পেজ নাম্বার আর হচ্ছে পেজ অফসেট। তাহলে এই 12টা দিয়ে কি বুঝছি, পেজ অফসেট বুঝছি, বুঝতে পেরেছি। আর এই 20টা দিয়ে কি বুঝছি, আমাদের পেজ নাম্বার কোন, আমাদের এইটা পেজ কতগুলো বিট দিয়ে আমাদের পেজ নাম্বারকে রিপ্রেজেন্ট হবে, এটাই তো বুঝছি, কতগুলো বিট দিয়ে আমাদের পেজ নাম্বারকে বুঝতে বলছি, বা পেজ কতগুলো বিট দিয়ে পেজ নাম্বার চলে আসি, সেই ছবিটা একবার দেখে নিই, আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। গত দিনেরই আমরা জিনিসটাকে দেখেছিলাম। এই হচ্ছে আমাদের যে ছবিটা,
এই হচ্ছে ছবিতে লজিক্যাল অ্যাড্রেস কিসে ডিভাইড হয়, পেজ নাম্বার আর হচ্ছে পেজ অফসেটে ডিভাইড হয়ে যায়। এটা কিন্তু ক্লিয়ার জিনিস, আমরা গত দিনে দেখে দিলাম সিপিইউ কি জেনারেট করে লজিক্যাল অ্যাড্রেস, যেটা কিনা এখানে 32 খানা আছে, 32 খানা বিটের লজিক্যাল অ্যাড্রেস, যেটা কিনা পেজ সাইজ কত বলে দেওয়া আছে, আমাদের বলে দেওয়া হচ্ছে 12 খানা বলে দেওয়া হয়েছে। আর আমাদের নাম্বার অফ পেজ কতগুলো, যেটা আমাদের জানি যে নাম্বার অফ পেজকে আইডেন্টিফাই করার জন্য কতগুলো বিট লাগবে, আমাদের 20 খানা বিট, তাহলে 2 টু দি পাওয়ার 20 খানা পেজ আছে বলেই আমাদের 20 খানা বিট লাগবে এক একটা পেজকে আইডেন্টিফাই করার জন্য, এটা কিন্তু কনফার্ম। কিন্তু যেহেতু এখানে আমাদের পেজিং হয়েছে, যেহেতু এই স্কিমে আমাদের কি হয়েছে, পেজিং হয়েছে, মানে মাল্টি লেভেল পেজিং হয়েছে, সেই সূত্রে কিন্তু শুধু 20টা বিট দিয়ে হবে না। এই 20টা বিট কিন্তু কোনো এক জায়গায়, মানে এই পুরো পেজ টেবিলটা কিন্তু এক জায়গায় নেই, এটাকেও ভাগ করে অন্য অন্য জায়গায় রাখা আছে। ধরে নাও এই পোর্শনটাকে ধরে নাও এখানে রাখা হয়েছে, ধরে নাও এই পোর্শনটাকে ধরে নাও খালি এই জায়গাটা পাওয়া গেছে তাই এখানে রাখা হয়েছে, ধরে নাও এই পোর্শনটায় কোনোভাবে এই জায়গাটা রাখা আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় কিন্তু রাখা রয়েছে। তো আমি জানি না কোথায় কোন পোর্শনটা রাখা রয়েছে, তো তার জন্য তাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের কিন্তু এই পোর্শনটাকে আবার ব্রেক করে দেবো দুটো ভাগে। এই 20 পোর্শনটাকে, এই 20টাকে আমি এটাকে এই জায়গাটা না করে আমি এই ছবিটাই ভালো করে দেখালে বুঝতে পারবে ক্লিয়ারলি। তাহলে এই 20টাকে আবার আমরা ফার্দার ডিভাইড করে দেবো, কি করব, এইটাকে ফার্দার ডিভাইড করে দেবো আবার কিসে করব, ইনার পেজ টেবিল, আউটার পেজ টেবিল, এরকম যতগুলো পেজ টেবিল থাকবে তততে আমরা আস্তে আস্তে ব্রেকডাউন করব। তাহলে এবার দেখো আমাদের আউটার পেজ টেবিলে এন্ট্রি কতগুলো আছে, যদি সিম্পল দেখা যায় এই ছবিটায় চলে আসি, আমাদের আউটার টেবিলের পেজ এন্ট্রি কতগুলো হয়, 2 টু দি পাওয়ার 9, একদম ক্লিয়ার তো, 2 টু দি পাওয়ার 9 খানা এন্ট্রি আছে, মানে 512 খানা এন্ট্রি আছে আমাদের আউটার পেজ টেবিলে। তো এই আউটার পেজ টেবিলে এক একটা মানে পুরো মানে কতগুলো বিট লাগবে আইডেন্টিফাই করতে, এক একটা সেলকে 9টা করে বিট লাগবে, কেন আমরা অলরেডি জানি 2 টু দি পাওয়ার 9 মানে 9টা করে বিট লাগবে এক একটা সেলকে আইডেন্টিফাই করার জন্য। তাহলে আমাদের কি হলো, এই 20কে দুভাগে ভাগ হয়ে গেল, 20-র জায়গায় কি হলো, একটা পোর্শনে 9 চলে গেল, মানে আউটার পেজ টেবিলকে কোনোভাবে 9টা বিট, এখান থেকে 9টা বিট, ফার্স্ট যে 9টা বিটকে কি বলছে, রিপ্রেজেন্ট করছে আউটার পেজ টেবিলের কোন পোর্শনে আছে খোঁজার জন্য। এবার 9 মাইনাস 20 করলে কি রইলো, 11 খানা বিট আমাদের আইডেন্টিফাই হবে হচ্ছে ইনার পেজ টেবিলটাকে খোঁজার জন্য, বুঝতে পেরেছি। আমার আউটার পেজ টেবিলটার থেকে আমাদের কি হলো, এই 2 টু দি পাওয়ার 20 মানে 20 খানা বিট দিয়ে তো আমাদের তো ডিভাইড হচ্ছিল, তার হলো না, 20 খানা বিট দিয়ে আমাদের এই ইনার পেজ টেবিলটাকে অ্যাক্সেস করতে হতো, সেটা যেহেতু ব্রেক করে রাখা আছে, তো এমনভাবে ব্রেক করে রাখা আছে, তার মানে কি বুঝতে পারছি যে এক একটাই, অবভিয়াসলি তো বুঝতেই পারছো যে এক একটা পেজ টেবিল যে ভাগ করা হয়েছে, পেজ টেবিলে এক একটা যে পোর্শন ভাগ করেছি, সেই পোর্শনের মধ্যে কতগুলো এন্ট্রি আছে, 2 টু দি পাওয়ার 11 খানা এন্ট্রি আছে। কতগুলো এন্ট্রি আছে, 2 টু দি পাওয়ার 11 খানা এন্ট্রি আছে হচ্ছে আমাদের, বুঝতে পেরেছো, 2 টু দি পাওয়ার 11 খানা এন্ট্রি আছে আমাদের, কার এন্ট্রি আছে আমাদের এই এই পেজ টেবিলে 2 টু দি পাওয়ার 11 খানা, এর মধ্যে আবার সেল আছে, মানে একটা যে ডিভাইডে 2 টু দি পাওয়ার 11 খানা আমাদের সেল আছে, মানে 2 টু দি পাওয়ার 11 খানা সেল, তার মানে 11টা বিট দিয়ে আমরা এক একটা পেজ টেবিলের পোর্শনটাকে অ্যাক্সেস করতে পারবো। যেটাকে আরো সিম্পল কিভাবে যদি করতে যাই, কিভাবে বুঝবো, যে আমাদের ভেবে নাও যে আমাদের টোটাল আমাদের কি 4 কেবি আছে, তাই তো, টোটাল আমাদের এক একটা পেজ সাইজ, এই পেজ টেবিলে এক একটা ব্রেক যে পড়া হয়েছে, আমি কালারটা চেঞ্জ করি তাহলে জিনিসটা বুঝতে পারবো। ধরে নাও এটাই দিই, ধরে নাও আমাদের যে এই এক একটা যে পেজ যে এটা করেছি, এক একটা যে পেজ টেবিলে যে ব্রেকটা করলাম, এক একটা পেজ টেবিলের যে আমাদের এই যে ব্লকগুলো তৈরি করা হয়েছে, সেই এক একটা ব্লকের সাইজ কত, এই এক একটা ব্লকের সাইজ হয়ে 4 কেবি করে, 4 কেবি করে সাইজ, সিম্পল গল্প, 4 কেবি করে এক একটা ব্লকের সাইজ। কেন 4 কেবি কেন করেছি, যদি 4 কেবি না করতাম তাহলে এই ব্লকটাকে ফিট হতো, তাহলে ফিট হতো না, সিম্পল কথা। তা আমরা লাস্ট কততে আমরা ছিলাম, তো আমরা বুঝলাম যে এখানে যে এই ইনার, আমরা বুঝলাম যে এই 20টা আমরা যেটা দেখলাম, 32 খানা আমাদের কি ছিল, 32 খানা আমাদের হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস বিট, 32 বিট দিয়ে লজিক্যাল অ্যাড্রেসকে ডিনোট করব, তার মধ্যে 12টা বিট চলে গেছিল যে আমাদের পেজ যে অফসেটের জন্য, আর 20টা বিট পড়েছিল হচ্ছে আমাদের পেজ নাম্বারকে। যেহেতু এই পেজ টেবিলটাই যখন ভাগ হয়ে গেছে, তখন আমাদের এইটারও ভাগ হয়ে যাবে, এই 20টা দিয়ে আর কোনো গল্প হবে না। এই 20টার মধ্যে আমরা প্রথম 9টা কি করে বুঝছি যে আমাদের আউটার পেজ টেবিল এন্ট্রি কতগুলো আছে, যেটা আমরা 2 MB কে 4 KB দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 2 টু দি পাওয়ার 9, তাহলে আমাদের আউটার পেজ টেবিলের এন্ট্রি হচ্ছে 2 টু দি পাওয়ার 9। তো 2 টু দি পাওয়ার 9 মানে 9টা বিট দিয়ে আমি প্রত্যেকটি সেলকে আইডেন্টিফাই করব, তাই জন্য 9 খানা চলে গেছে আউটার পেজ টেবিলের জন্য, মানে প্রথম 9টা বিট আমাদের আইডেন্টিফাই হবে আউটার পেজ টেবিল কি বলতে চাইছে। এবার সেখান থেকে আমাদের কোথায়, সেখান থেকে যে ভ্যালুটা পাওয়া যাবে, সেখান থেকে কোথায় যাব আমরা,
সেখান থেকে যাব হচ্ছে আমাদের ধরে নাও ইনার পেজ টেবিলে যাব। তো ইনার পেজ টেবিলের মধ্যে এন্ট্রি কতগুলো রইবে, 20 - 9 হচ্ছে 11খানা এন্ট্রি থাকবে কিন্তু। তো সেই 11খানা এন্ট্রি কি করে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি সেটা আমরা যদি বলি, মানে 2^11 আমাদের এই এক একটা পেজ টেবিল যখন ভাগ হয়ে গেল, মানে টোটাল আমাদের 2 MB পেজ টেবিল ছিল, সেটা যখন আমরা 4 KB স্লট করে ভাগ করেছি, তাহলে এক একটা পোর্শনের আমাদের সাইজ কত হয়ে গেছে, একটা গল্প কথা, সেটা সেটা বুঝতে পারলাম যে এক একটা পোর্শন আমাদের ডিভাইড হয়ে গেছে। তো এক একটা পোর্শনে কতগুলো এন্ট্রি আছে, এন্ট্রি আছে 2^11 আমরা এখান থেকে করছি। সেটাকে আমরা কি করে করলে বুঝতে পারবো, দেখো আমাদের এই এক একটা টোটাল যে পেজ টেবিলের সাইজ, এই এই যে ব্রেকটা হয়েছে, এই এক একটা ব্রেকআপের সাইজ কত, এই পেজ টেবিলে যে ব্রেকটা কোনোভাবে হয়েছে, এই পেজ টেবিলে যে ব্রেকটা হয়েছে, এই ব্রেকটার সাইজ কত বলতে আমাদের 4 KB, ভালো কথা, 4 KB ব্রেকটার সাইজ। আর এই এক একটা পেজ টেবিলের মধ্যে কত করে ডেটা আছে, এক একটা পেজ টেবিলের একটা স্লটের মধ্যে, আমাদের একটা স্লটের মধ্যে একটা ফ্রেম নাম্বার আছে, তাই তো? এই ফ্রেম নাম্বারগুলোর সাইজ কত, এই ফ্রেম নাম্বারগুলোর সাইজ হচ্ছে আমাদের 2 বাইট করে, তাই তো? 2 বাইট। তুমি যদি এইটাকে ডিভাইড করে দেখো তাহলে কি হবে, দেখো তাহলে 4 KB মানে কি, 4 KB মানে 2^12 আমরা অলরেডি জেনেছিলাম। আর ডিভাইড করছি 2 বাইট মানে হচ্ছে 2^1 বাইট মানে 2^1, ঠিক আছে? তাহলে কতগুলো হওয়া উচিত, তাহলে দেখো 2^11 অ্যান্সার আসবে। তাহলে বুঝতে পারছি যে এক একটা পেজ টেবিলের ব্রেকের মধ্যে কতগুলো করে এন্ট্রিজ আছে, 2^12 করে এন্ট্রি আছে। তাহলে কি হবে, এর ম্যাপিংটা হবে যখন সিপিইউ যখন একটা তার লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে, তাহলে কিরকম ভাবে ভাগ হলো, তাহলে এরকম চলে আসলে, এরকম একটা আমি ভাগটা দেখাই এখানে। তা প্রথমে 9, তারপর হচ্ছে 11, ঠিক আছে? এবার কিভাবে সার্চটা হবে দেখো, তারপর হচ্ছে কি হলো, তারপর হচ্ছে সরি, এবার যে 11 হবে, তারপর হচ্ছে 12, ঠিক আছে? তাহলে প্রথম প্রথম 9টা বিটে কি বুঝবে, প্রথম 9টা বিটের রেসপেক্টে আমার এই পোর্শনটাকে আইডেন্টিফাই করা হবে, ঠিক আছে? এই পোর্শনটাকে আইডেন্টিফাই করা হলো যে আউটার পেজ টেবিলের মধ্যে কোন পোর্শনে আছে, এই ফার্স্ট 9 বিট ডিনোট করবে। তারপর কোথায় যাবে, আউটার পেজ টেবিল থেকে কোথায় যাবে, ইনার পেজ টেবিলে যাবে। ইনার পেজ টেবিলের এই তারপরের 11টা বিট কি আইডেন্টিফাই করবে, তার পরের 11টা বিট আইডেন্টিফাই করবে এই ইনার পেজ টেবিলের কোন পোর্শনে আছে। মানে ইনার পেজ টেবিল মানে কি, ধরে নাও এখানে কি লেখা আছে জানো তো, এই জায়গাটায় লেখা আছে হচ্ছে এই ইনার পেজ টেবিলের স্টার্টিং অ্যাড্রেসটা লেখা আছে। তো আমি স্টার্টে চলে গেলাম, ওই ব্লকটায় চলে গেলাম, মানে ইনার পেজ টেবিলকে যদি ব্লকে ডিভাইড করি তাহলে ওই ব্লকটায় চলে গেলাম কোনোভাবে, ধরে না এই ব্লকের মধ্যে আছে কোনোভাবে, তাহলে এই ব্লকটায় কোনোভাবে আমি চলে গেলাম, ঠিক আছে? এই ব্লকটায় চলে যাওয়ার মধ্যে তারপর ওই ব্লকটার মধ্যে কোন পোর্শনে আছে সেটাই 11টা বিট বলছে। এই সেকেন্ড 11টা বিট কি, সেকেন্ডে কি আছে, 11টা বিট আছে। সেই 11টা বিট বলছে আমি আউটার পেজ টেবিল থেকে কন্টেন্ট কি হয়, যে আমাদের ফার্স্ট কন্টেন্ট থেকে আমরা কোনোভাবে আউটার কন্টেন্ট থেকে আমরা ইনার কন্টেন্টের ওই পেজে চলে গেছি, ইনার কন্টেন্টের কোন পেজে লেখা আছে সেটা আমাদের এই 11টা বিট বলছে যে কোন পজিশনে, এই কোন পজিশনে আছে সেটা আমাদের 11টা বিট বলে দেবে। ধরে নাও এই পজিশনে কোনোভাবে এই সেলটার মধ্যে কোনোভাবে পাওয়া গেল, আর এই সেলটার মধ্যে কি লেখা আছে, ফ্রেম নাম্বার লেখা আছে। তাহলে আমরা কোথায় চলে গেলাম, সেই ডিজায়ার ফ্রেমে চলে গেলাম। সেই ডিজায়ার ফ্রেমের কোন বিটটায় আছে, কোন বাইটে আছে, সেটা হচ্ছে এই 12খানা বিট আইডেন্টিফাই করছে, ঠিক আছে? এই 12খানা বিট দিকে আইডেন্টিফাই করছে যে ওই ফ্রেমটার কোন ডিজায়ার বাইট লোকেশনটায় আছে ডেটাটা। ফের আমি বলছি, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমে এই আমাদের কি হলো, 32 বিটকে কিভাবে ভাগ করলাম, 9 মানে আউটার পেজ টেবিল যেহেতু 2^9খানা এন্ট্রি আছে বলে আমাদের কতগুলো বিট লাগবে, 9টা বিট দিয়ে আমাদের টোটাল পেজ টেবিলটাকে আমি অ্যাক্সেস করতে পারবো, মানে প্রত্যেকটি সেলকে অ্যাক্সেস করার জন্য 9টা করে বিট লাগবে, হয়ে গেল। আমার ইনার পেজ টেবিলের এক একটা ব্লক যেহেতু ডিভাইড হয়ে গেছে, এক একটা ফ্রেমে আছে, তো ইনার পেজ টেবিলে এক একটা ব্লককে অ্যাক্সেস করতে গেলে আমার কতগুলো করে এই ব্লকের মধ্যে এক একটা এন্ট্রিজকে অ্যাক্সেস করতে গেলে আমাদের কতগুলো বিট লাগবে, 11খানা বিট। সেটা কি করে পেলাম, 20 - 9 করলে 11 পেয়ে গেলাম। আর তো আমি জানি 12টা কেন আমাদের আমাদের বলে দেওয়া হয়েছিল যে আমাদের পেজ সাইজ ফ্রেম সাইজ আমাদের 4 KB বলে দেওয়া হয়েছিল, ঠিক আছে? 4 KB বলে দিয়েছে বলে আমাদের 2^12 মানে হচ্ছে 12টা বিট। এবার প্রথম যে এই 9টা বিট দিয়ে আমরা কোথায় গেলাম, 9টা বিটে যা আছে সেই ইনফরমেশনটা দেখে আমি কোথায় আসলাম, আউটার পেজ টেবিলে আসলাম। ধরে নাও আউটার পেজ টেবিলে এই জায়গাটায় 9টা বিটের ইনফরমেশনটা বলছে আমাকে, মানে এই লোকেশনটাকে আইডেন্টিফাই করছে। এই লোকেশনটার মধ্যে কি দেওয়া আছে, এই লোকেশনের মধ্যে কোনোভাবে ধরে নাও, আমি একটু পেনটাকে মার্কটা চেঞ্জ করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। ধরে নাও আমাদের এখানে এরকম ব্লক তৈরি করি, এই ব্লকটার গল্প বলছে, ঠিক আছে?
এই ব্লকটার গল্প বলছে, তাহলে এই ব্লকের ধরে নাও এই স্টার্টিং অ্যাড্রেসটা অবভিয়াসলি এখানে ফেমই থাকে, এখানে কি থাকে, এখানে অবভিয়াসলি ধরে নাও ফেমই রয়েছে। তো এই ফেম নাম্বারটা ধরে নাও এই ব্লকটায় রাখা ছিল, ধরে নাও কথা কথা বলছি এখানে এফ ধরে নাও 10 রাখা আছে, ঠিক আছে, এখানে F10 রাখা আছে, আর ওখানেও আমরা ওই স্টার্টিং ব্লকের কোথায় কি রাখা আছে, এখানে আবার F10 রাখা রয়েছে। এটাকে আরো সিম্পলিসিট করার জন্য তোমাদের বলছি, এখানে F10 রাখা রয়েছে। তো কি হলো, ওই প্রথম 9টা বিট দিয়ে তো আমরা এই ডিজায়ার লোকেশনে গেলাম, এই লোকেশনটাকে আইডেন্টিফাই করছিল, কোথায় যাচ্ছে কারসারটা, এই লোকেশনটাকে বলছিল, এই 9টা বিট দিয়ে ফার্স্ট 9টা বিট দিয়ে কোথায় আসলাম, এই ফার্স্ট 9টা বিট দিয়ে আমরা আসলাম হচ্ছে এই জায়গাটায় চলে আসলাম, ভালো কথা। এখানে গিয়ে আমি কি বললাম, একটা ফ্রেম নাম্বার পেলাম, তো সেম নাম্বার পেয়ে কোথায় আসলাম, এই ব্লকটায় চলে আসলাম যেখানে এই ফ্রেম নাম্বারটা আছে, ঠিক আছে, ভালো কথা। এই ফ্রেম নাম্বারটা যখন চলে আসলাম, এই ফ্রেম নাম্বার এই চলে আসলাম এই ব্লকটায় চলে আসলাম, এই ব্লকের মধ্যে কোন এন্ট্রিটাকে ধরবো, এই ব্লকে তো অনেকগুলো ফ্রেম নাম্বার আছে, কোন ফ্রেম নাম্বারটাকে তুলবো, ধরো না এই ফ্রেম নাম্বারটাকে তুলবো কোনোভাবে, আমি গোজা গোজা করে দিচ্ছি একটুখানি, এটাকে একটু অন্য কালারে করি তাহলে জিনিসটাকে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো না এই ফ্রেম নাম্বারটাকে কোনোভাবে তুলবো আমি, এই ফ্রেম নাম্বারটাকে, ঠিক আছে, এই ফ্রেম নাম্বারটাকে তুলবো, তো এই ফ্রেম নাম্বারটার এই যে এন্ট্রিটাই যাবো সেটা কিভাবে বুঝছে, এই যে তারপরে 11টা বিট আছে, 9, 11, 12, এই 11টা বিট আইডেন্টিফাই করছে যে এই একটা ব্লকের মধ্যে কোন পোর্শনটাকে কথা বলা হয়েছে। এই এক একটা ব্লক ধরে নাও, এই এক একটা ব্লকের মধ্যে 2 টু দি পাওয়ার 11 খানা এন্ট্রি আছে, ঠিক আছে, তাহলে এই 2 টু দি পাওয়ার 11 খানা মানে 11টা বিট, তাহলে এই 11টা বিট দিয়ে আমরা কি বুঝতে পারলাম, এর কম্বিনেশনে বুঝতে পারলাম যে এই পোর্শনটায় সেই ফ্রেম নাম্বারটাকে ধরে আমরা কি করলাম, সেই ডিজায়ার ফ্রেমে চলে গেলাম। এবার সেই ডিজায়ার ফ্রেমে যখন চলে গেলাম, এবার তার মধ্যে এই ডিজায়ার ফ্রেমের মধ্যে তো আমরা বলেছিলাম যে কতগুলো করে আমাদের সেল আছে, 4096 খানা করে সেল আছে এক একটা ফ্রেমের মধ্যে। তো ওই 4096 খানা সেলের জন্য আমাদের কি 12টা বিট আছে, এই 12টা বিট দিয়ে আমরা কি করছি, 12টা বিট দিয়ে বুঝছি যে এই ফ্রেমটার মধ্যে, ধরে নাও এই ফ্রেমটার নাম ধরে নাও ফ্রেম 10 ধরে নাও, বা ফ্রেম 13 ধরে নাও, এই যে ফ্রেম 13 এর মধ্যে, এই ফ্রেম 13 এর মধ্যে কতগুলো আমাদের সেল আছে, 4096 খানা সেল আছে, তার মধ্যে কোন ধরে নাও এই একটা সেলে আমার ডেটা আছে, এই সেলটার আমার ডেটা আছে, এই সেলটার মধ্যে, তো এই সেলটার মধ্যে যে ডেটাটা আছে এটাকে খুঁজতে গেলে আমাদের কতগুলো বিট লাগবে, মানে আইডেন্টিফাই করতে গেলে একটা সেলকে আমাদের 12টা করে বিট লাগবে, তাহলে যে 12টা বিটের কম্বিনেশনে ধরে নাও এই সেলটাকে বলছে, কোনোভাবে এই সেলটার গল্প বলা হয়েছে, তো এই সেলটাকে কোনোভাবে তুলে কাকে পাঠিয়ে দিয়েছি আমি, সিপিইউ কে পাঠিয়ে দিয়েছি। তাহলে এইভাবে কিন্তু আমাদের মাল্টি লেভেল পেজিং কিন্তু কাজ করে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমি পুরো ডিটেলস অঙ্কটা দিয়ে বোঝালাম কি করে হলো, যে আমাদের এক একটা পোর্শন কিভাবে কাজ করছে, আমাদের মেন মেমোরিকে ফ্রেমে ভাগ করি, প্রসেসকে আমাদের পেজে ভাগ করি, যখন প্রসেসের পেজ টেবিলটা যদি আমাদের মেন মেমোরি ফ্রেমের থেকে বড় হয়ে যায় আমরা ব্রেকডাউন করে দিই, ব্রেকডাউন করার পর কি করি, আবার ফার্দার আমরা একটা পেজ টেবিল বানাই, সেটাকে বলা আউটার পেজ টেবিল। আমরা কিভাবে ব্রেকডাউন করি, এক একটা যে আমাদের পেজ টেবিলকে ব্রেকডাউন করি যতগুলো ইকুয়াল টু দ্য সাইজ অফ দ্য আমাদের ফ্রেমের, যদি পেজ টেবিলের সাইজকে ডিভাইড করি কতগুলোতে, আমাদের সাইজ অফ দ্য ফ্রেমে ডিভাইড করি, করার পর তাহলে বুঝতে পারলাম যে আউটার পেজ টেবিলে এন্ট্রি কতগুলো হবে, ডিপেন্ড করবে কতগুলো ডিভিশন হয়েছে, কতগুলো ভাগ হয়েছে পেজ টেবিলে, সেই রেসপেক্টে আমি আরেকটা পেজ টেবিল বানালাম, তার মধ্যে অতগুলো এন্ট্রি থাকবে। এবার অ্যাড্রেসিংটা কিভাবে হবে, আমাদের তো সিপিইউ তো 32 বিটি লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে, তার মধ্যে কিছু বিট চলে যাবে কোথায়, ইন্ডিকেট করবে যে আমাদের পেজ সাইজ, পেজ একে, মানে আমাদের পেজ লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে আমাদের পেজ অফসেটকে ইন্ডিকেট করবে, আর কিছু বিট আমাদের ইন্ডিকেট করে পেজ টেবিল কত পেজ নাম্বারকে ইন্ডিকেট করে, কিন্তু পেজ নাম্বারটাও ডিভাইড হয়ে গেছে, তো তার মধ্যে আমাদের আউটার পেজ টেবিলের এন্ট্রি হিসেবে আমাদের আউটার পেজ টেবিলে কতগুলো বিট লাগবে সেটা আমরা মার্ক করে নিতে পারবো, কতগুলো এন্ট্রি দেয় সেই রেসপেক্টে। তারপর রিমেনিং যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইনার পেজ টেবিলের এন্ট্রি, কতগুলো বিট দিয়ে আমরা ইনার পেজ টেবিলে এক একটা ব্লকের মধ্যে অতগুলো করে এন্ট্রি আছে, এই 2 টু দি পাওয়ার 11 মানে হচ্ছে এক একটা ব্লক আমাদের পেজ টেবিলের মধ্যে 2 টু দি পাওয়ার 11 খানা এন্ট্রিজ আছে, তার মধ্যে যে কোনো একটা এন্ট্রিসের ওই যে অ্যাড্রেসের কম্বিনেশন যেটা দেওয়া হবে, সেই যে 32 খানা বিটের অ্যাড্রেসের কম্বিনেশন যেটা দেওয়া হবে, তার মধ্যে ওই 9 আর 12 মাঝখানে যে 11টা বিট আছে সেটা এই যে এই এক একটা পেজ টেবিলের ব্লকের এন্ট্রি, যে কোনো একটা এন্ট্রির গল্প বলবে, কিন্তু সেইখানে সেই পোর্শনটায় আমরা যাব, সেই পোর্শনটায় গিয়ে সেখান থেকে ফ্রেম নাম্বার তুলবো, তুলে আমরা সেই ফ্রেমে যাব, মেন মেমোরি সেই ফ্রেমে যাব, সেখান থেকে আমরা অ্যাকচুয়াল আবার আবার দেখবো এই 12খানা যে বিট দেওয়া আছে লাস্টে, সেখানে এই 12খানা বিটের রেসপেক্টে কম্বিনেশনে কোনো একটা লোকেশনকে বলবে, সেই লোকেশনে পৌঁছাবো, ওই ফ্রেমের ওই লোকেশনে পৌঁছাবো, গেলে সেখানে গিয়ে আমি কি পাবো, অ্যাকচুয়াল ডেটাটা পাবো, যেটা ফিজিক্যাল অ্যাড্রেস হয়ে যাবে। তাহলে আমরা এইভাবেই তো লজিক্যাল থেকে ফিজিক্যালে কনভার্ট করি। তাহলে আশা করি আমাদের মাল্টি লেভেল পেজিং স্কিমটা আমি বোঝাতে পেরেছি। তো এবারে যে আমরা টপিকটা দেখবো যেটাকে বলা হয় কি, ইনভার্টেড পেজ টেবিল। ইনভার্টেড পেজ টেবিলটাকে কেন আনা হলো, সেই প্রথমে সেই গল্পটায় আমরা যাব, যে ইনভার্টেড পেজ টেবিলটা আমাদের কেন লাগবে,
কেন কেন আমাদের পেজ টেবিল তো ভালোই ছিল, আবার তার মধ্যে ইনভার্টেড কনসেপ্টটা কেন আসলো, কি বৃত্তান্ত, কি দরকার, এটা আমরা এর পুরো কনসেপ্টটা আমাদের থিওরিটা আমাদের জেনে নেব। থিওরিটিক্যাল অ্যাপ্রোচের ব্যাপার চলে আসে। ধরুন একটা সিনারিও ভাব, পুরো গল্পটা ভাবতে হবে, ঠিক আছে? আমাদের যে র্যামের মধ্যে ধরে নাও, অবভিয়াসলি আমাদের বলেছে কি আমাদের র্যাম খুব লিমিটেড, আবার র্যাম ইজ ভেরি লিমিটেড কনসেপ্ট। তো সেই সূত্রে আমাদের কিন্তু প্রত্যেকটা যখনই ধরে নাও আমাদের আমাদের সিপিইউ ডিমান্ড করছে আমাদের এই প্রি প্রসেস ওয়ানের কোনো একটি পেজকে ডিমান্ড করছে, তো অবভিয়াসলি সবগুলো পেজ ধরে নাও এখানে আমাদের, আমি এখানে এটার এই এক্সাম্পলটার পুরো আইডিয়াটা বোঝাই, যে প্রসেস ওয়ানের 4টে পেজ আছে 0 1 2 3, প্রসেস 2 এরও আমাদের 4টে পেজ আছে 0 1 2 3, আর প্রসেস 3 এরও আমাদের 4টে পেজ আছে 0 1 2 3। এরকম 3টে প্রসেস আমাদের কোথায় পড়ে আছে, আমাদের হার্ড ডিস্কের মধ্যে পড়ে আছে। যে হার্ড ডিস্কের মধ্যে পড়ে থাকলে কি আমরা প্রথমে ব্রেক করে নিই, ছোট ছোট পোর্শনসে ব্রেক করে নিই, যেটা ইকুয়াল টু ফ্রেম সাইজ ইকুয়াল টু পেজ সাইজ আমাদের অলরেডি সিপিইউ আমাদের মেমোরি আমাদের অপারেটিং সিস্টেম আমরা জানে, সে তো ওএসই করছে, সেহেতু আমরা এগুলো প্রথমেই আমাদের বলেছিলাম যে আমাদের হার্ড ডিস্কে থাকাকালীনই এই পেজগুলোকে কিন্তু এই প্রসেসগুলোকে পেজে ডিভাইড করে নিই। তো কি হচ্ছে ব্যাপারটা, ধরে নাও আমাদের যে ফ্রেমের মধ্যে মানে আমাদের র্যামের মধ্যে যদি আমাদের পেজের ধরে নাও এই যে এই F0 মানে আমার ধরে নাও মানে এই পেজ এই প্রসেস ওয়ানের 0th পেজটা কোথায় লোড হয়েছে, ফ্রেম নাম্বার 0তে লোড হয়েছে। প্রসেস ওয়ানের পেজ নাম্বার 2টা লোড হয়েছে আমাদের মেন মেমোরি ফ্রেম নাম্বার 2তে। ভালো কথা। এবং সিম্পল তাহলে পেজ প্রসেস 2 এর গল্পটা দেখি। প্রসেস 2 এর পেজ নাম্বার 1টা লোড হয়েছে ফ্রেম নাম্বার 1-এ। প্রসেস 2 এর পেজ নাম্বার 3টা লোড হয়েছে ফ্রেম নাম্বার 4-এ, মেন মেমোরির কিন্তু মানে র্যামের। সেরকম প্রসেস 3 এরও আমাদের 1 নম্বর পেজটা লোড হয়েছে ফ্রেম নাম্বার 3-তে র্যামের, এবং আমার পেজ নাম্বার 2টা প্রসেস 3 এর লোড হয়েছে ফ্রেম নাম্বার 5-এ। তাহলে মিনিংটা বুঝতে পারলাম দেখে। এইবার কথাটা হচ্ছে এরকম তো 3টে প্রসেস আমি আঁকতে পেরেছি, এরকম তো 3টে প্রসেস তো আমাদের কম্পিউটারসে হয় না, অজস্রখানার প্রসেস হয়। ঠিক আছে, আমি তোমাকে যদি একটা সিম্পল এক্সাম্পল আমার মেশিনের দেখাই তাহলে বুঝতে পারবে কি করে দেখতে, বলে দেবো। কন্ট্রোল অল্ট আর ডেল যদি টেপো আমাদের এখানে টাস্ক ম্যানেজার একটা চলে আসে, জানি না তুমি দেখতে পাচ্ছ কিনা এই স্ক্রিনটা, এটা তো আমাদের হোমে চলে গেল। তো এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের এতগুলো প্রসেস কিন্তু আমার এই মোমেন্টে আমার সিস্টেমে রান করছে। কিছু প্রসেস পজও করে দেওয়া আছে, আমি দেখিয়ে দিই উইন্ডোজের কিভাবে দেখতে হয়। এতগুলো প্রসেস কিন্তু আমার কোনো না কোনোভাবে এখন রানিং রয়েছে, তাহলে ভাবতে পারছো ব্যাপারটা। আমার র্যাম যদিও আমার 16 GB র্যাম, আমি সেই কথায় আসছি না। এতগুলো প্রসেস কোনো না কোনোভাবে আমার সিস্টেমে আমার হোল্ড করে বসে রয়েছে। এরকম আমি 4টে প্রসেস হয়নি, দিজ আর অল প্রসেস, দিজ আর অল প্রসেস, যেখানে এখনো সিপিইউকে দেখো 38% সিপিইউ ইউজ হচ্ছে, 55% র্যাম ইউজ হয়ে গেছে আমার, ডিস্ক ইউজ হচ্ছে 1%, না নেটওয়ার্ক ইউজ করছে 1, এটা আমার টাস্ক ম্যানেজার বলছে আমাকে। তাহলে বুঝতে পারছো কতগুলো প্রসেস আমাদের এখানে হোল্ড করে বসে রয়েছে। তাহলে আমাদের কিন্তু একটা একটা গল্প হয় না, যেহেতু আমাদের কারেন্ট আমি গুগল ক্রোম, এই ওয়ার্ড, এই পেন্ট ফ্রেন্ড ইউজ করছি বলে এগুলো আমার এখন আপগোয়িং প্রসেস চলছে, আর ব্যাকগ্রাউন্ড প্রসেস এইগুলো চলছে। 60খানা ব্যাকগ্রাউন্ড প্রসেস আর 8খানা হচ্ছে অন অন ডিমান্ড প্রসেস রয়েছে আমার কাছে এখন। তো যেটা ম্যাক্সিমাম খেয়ে দেখো আমার মেমোরি দেখো, ধরে নাও পেন্ট, যেহেতু পেন্টে কাজ করছি বলে তোমাকে দেখিয়ে দিচ্ছি রিয়েল লাইফে অ্যাপ্রোচে, যে পেন্ট কাজ করছি বলে আমার পেন্ট কতটা র্যাম খেয়েছে, 124.1 MB র্যাম খেয়ে বসে আছে। এই কেন ফ্লাকচুয়েশনগুলো হচ্ছে আমি সেটা বোঝাবো তোমাকে পরে। আর মাইক্রোসফট টিমে যেহেতু ক্লাস নিচ্ছি বলে আমাদের 271 MB আমার র্যাম খেয়ে বসে রয়েছে। গুগল ক্রোম অলরেডি খোলা রয়েছে, কোনো কারণে আমি কোনো কাজ করছি না, তা গুগল ক্রোম খোলা রয়েছে, সেই সূত্রে আমার গুগল ক্রোম খাচ্ছে র্যাম হচ্ছে 848.7 MB র্যাম খেয়ে বসে রয়েছে। মেমোরি মানে র্যামের কথা বলছে, এখানে কোনো হার্ড ডিস্ক কিন্তু আলাদা করে বলে দেওয়া আছে, ডিস্ক কিন্তু কিছুই খাচ্ছে না, নেটওয়ার্কও মোটামুটি কিছু খাচ্ছে। আর সিপিইউ এরকম কন্টেক্ট সুইচিং হচ্ছে ইউজিং রাউন্ড রবিং, যে কোনো শিডিউলিং অ্যালগোরিদম দিয়ে যখন যখন যে সিপিইউ পাচ্ছে। এখন যেরকম মাইক্রোসফট টিম ধরে আছে দেখো, কার মধ্যে দেখো সোয়াপ, দেখো হট করে যদি পেন্ট থেকে বেরিয়ে গেছে বলে পেন্ট আর খাচ্ছে না, কিন্তু এখন টাস্ক ম্যানেজার এখন অন করে আছে, সেটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ প্রসেস। দেখো টাস্ক ম্যানেজার কিন্তু প্রসেসে চলে এসছে, টাস্ক দেখছি বলে দেখো। এবার দেখো কার মধ্যে মাইক্রোসফট টিমে তোমাদের দেখাচ্ছি, দেখো আমি তোমার রিয়েল দেখাচ্ছি, কিন্তু মাইক্রোসফট টিম তোমরা দেখছো, মানে মাইক্রোসফট টিমে ক্লাস নিচ্ছি, আর এদিকে টাস্ক ম্যানেজার আমি খুলে দেখাচ্ছি। দেখো দুটোর মধ্যে কন্টেক্ট সুইচিং হচ্ছে, দেখো 21.9% সিপিইউ পাচ্ছে, আবার পাচ্ছে, মানে দুটোর মধ্যে কি ফ্রিকুয়েন্টলি হয়, চট করে দেখে তো বুঝতে পারবে না, অত নেই, যেহেতু আমাদের হাই সিস্টেম আমি ইউজ করছি বলে দুটোর মধ্যে কন্টেক্ট সুইচিং হচ্ছে। রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দেখাচ্ছি, কিন্তু কি করে আমরা বুঝতে পারবো, দেখো হট করে দেখো কমে গেল সিপিইউ ইউজেস কমে গেল, এইভাবে কিন্তু জিনিসটা হচ্ছে।
বুঝতে পারলাম, যাই হোক সেটা বড় কথা না। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম, আমরা এরকম ভাবে বুঝতে পারি যে কিভাবে কাজ হচ্ছে, যেটা বোঝাচ্ছিলাম এটা আমি দেখালাম যে আমাদের এতগুলো প্রসেস কিন্তু আমাদের অ্যাট আ টাইম কিন্তু আমাদের কোথায় চলে আসে, আমাদের র্যামের মধ্যে চলে এসছে। আমি এখানে তিনটে রেখে দিচ্ছি, কেন আমি গল্পটা আসছি যে আমাদের অনেকগুলো প্রসেস কিন্তু আমাদের সিস্টেমে আছে, শুধু সিস্টেমে যেগুলো আমরা লোড করি সেগুলো প্রসেস না, সিস্টেমের মধ্যে অনেক কিছু ইনবিল্ট প্রসেস, ব্যাকগ্রাউন্ড প্রসেস যারা যেগুলো চলে বলে আজ তুমি কাজ করতে পারছো। ঠিক আছে, এই যে ওএস এর মতো ওএস চালাচ্ছে বলেই তুমি কাজ করতে পারছো, ওদের ওএস এর কিছু হেল্পিং সফটওয়্যার, হেল্পিং আমাদের ব্যাকগ্রাউন্ড প্রসেস কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু মানে অটোমেটিক্যালি চলছে বলেই আমরা আজ কাজ করতে পারছি। তো সেরকম তিনটে না, এরকম অজস্রখানা প্রসেস কিন্তু আমাদের সিস্টেমে আছে। এবার কথাটা হয়ে গেছে কি, এটা আমাদের মেন প্রবলেম, প্রত্যেকটি প্রসেসের জন্য একটা নিজস্ব পেজ টেবিল, যেটা কিন্তু আমি এক্ষুনি বলে দিয়েছি। প্রত্যেকটি প্রসেসের জন্য কিন্তু নিজস্ব একটা পেজ টেবিল হয়, যেটা অলরেডি আমরা শিখে এত অব্দি চলে এসেছি। এবার প্রশ্নটা আমাদের দাঁড়াচ্ছে, যদি ধরে নাও পেজ টেবিলে যে কোনো একটি যদি কোনো পেজ যদি ফ্রেম পেয়ে যায়, সব প্রত্যেকটা আমার পুরো পেজ টেবিল পুরো প্রসেস ওয়ান র্যামে লোড হবে কিনা উই ডোন্ট নো, বাট তার মধ্যে যদি যে কোনো একটি পেজ যদি ফ্রেমে লোড হয়, তাহলে তার পেজ টেবিলটাকেও কিন্তু আমাদের র্যামে লোড করাতে হবে। কথাটা ভালো করে বোঝো, আমার যদি কোনো প্রসেসের কোনো একটি পেজ ফ্রেম পেয়ে যায়, তাহলে সেই প্রসেসটার পুরো পেজ টেবিলটাকেই কিন্তু আমাদের র্যামে নিয়ে আসতে হবে। আমরা অ্যাজাম্পশন করছি যে পেজ টেবিলের সাইজ আর আমাদের ফ্রেমের সাইজ ইকুয়াল, আমরা মাল্টি লেভেল পেজিংয়ের কথা ভাবছি না, সিম্পলে আনছি, সিম্পল কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। কি বলছি, যদি আমার কোনো প্রসেসের কোনো একটি পেজ যদি ফ্রেম অ্যালটমেন্ট হয়ে যায় র্যামে, মানে ফ্রেম অ্যালট হয়ে গেছে, তাহলে পুরো সেই প্রসেসের পেজ টেবিলটাই র্যামে লোড হবে। তাহলে ধরে নাও আমার প্রসেস ওয়ানের একটাই পেজ আমার ফ্রেম পেয়েছে, বাট পুরো পেজ টেবিলটা আমার র্যামে আছে, কোনো একটি ফ্রেমে আছে র্যামের মধ্যে। সেরকম প্রসেস ওয়ান, প্রসেস টু, প্রসেস থ্রি, এরকম ডট ডট করে প্রসেস এনখানা প্রসেস সে কয়েকটি ফ্রেমের জন্য পুরো পেজ টেবিলটাই আমাদের র্যামে পড়ে রয়েছে। তো এটা আলটিমেটলি কি, উই আর ইউজিং ওয়েস্টিং সাম অফ দ্য পেজ, মানে ফ্রেম, ধরে নাও ফ্রেম, পেজ বলবো না, ফ্রেম। তাহলে আমরা এক একটা ফ্রেমের মধ্যে এক একটা পেজ টেবিল লোড করতেই তার জায়গা নষ্ট করে দিচ্ছি। যদি আমার কাছে 100খানা, তুমি আমার এক্সাম্পলে কি দেখলে, টাস্ক ম্যানেজারে কি দেখলে, তাহলে আমার গল্পটাই হচ্ছে 59খানা ব্যাকগ্রাউন্ড আর 8খানা ফোরগ্রাউন্ড প্রসেসের মধ্যে যোগ করলে কতগুলো হচ্ছে 1, আর এখানে 67খানা টোটাল প্রসেস আমার রয়েছে এই মোমেন্টে। তাহলে 67খানা প্রসেস পুরো র্যামে নেই, তার মধ্যে কিছু কিছু তাদের কি আছে, এই এক্সাম্পলটাই বলছি, কিছু কিছু তোমার ফ্রেম আমার র্যামে লোড হয়েছে, কতটা লোড হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি, কতটা ইউজ হচ্ছে। তাহলে মানে তাদের পুরো পেজ টেবিলটাই কিন্তু র্যামে এখন রয়েছে কোনো একটা ফ্রেমে। তাহলে ধরে নাও একটা হিসাব করে যদি মাল্টিলেভেল পেজিংটা ভুলেই যাই, তাহলে আমার টোটাল 67খানা প্রসেসের জন্য মাল্টিলেভেল পেজিং ভুলে গেছি, ওটা অত কমপ্লেক্সে গেলাম না, সিম্পল মানে সিঙ্গেল লেভেল পেজিং এর কথা বলছি। সিম্পল আমাদের টোটাল 67খানা প্রসেসের জন্য আমার 67খানা র্যামে ফ্রেম এখন ব্লক রয়েছে, অ্যাকর্ডিং টু মাই এক্সাম্পল, মানে 67খানা র্যামের আমার লোকেশন এখন ব্লক রয়েছে, 67খানা ফ্রেম ব্লক রয়েছে আমার, কেন আমার 67খানা প্রসেস আছে বলে। আর আমি অ্যাজাম্পশন করেছি যে এক একটা, এই যে গুগল ক্রোম বলো, এই প্রসেসটা ডিভাইড হয়েছে কিসে, ফ্রেম পেজে ডিভাইড হয়েছে। তাহলে মানে অজস্র পেজ হতে পারে, কতগুলো পেজ উই ডোন্ট নো, আমি এখন ক্যালকুলেট করতে বসবো না কোনোদিন, বাট অজস্র পেজে ডিভাইড হয়েছে, সে তার মধ্যে যে কোনো একটি পেজ ফ্রেম পেয়ে গেছে, পেয়েছে বলে এখানে দেখাচ্ছে, নাহলে দেখাতো না। তো এই ফ্রেম পেয়ে যাওয়া মানে কি, তার এই গুগল ক্রোমে যে পেজ টেবিলটা সেটা কিন্তু আমার র্যামের মধ্যে আছে, সেটা দেখাচ্ছে না এখানে কোনোভাবে, বাট র্যামের মধ্যে আছে। তার মানে কি টোটাল 67খানা আমার প্রসেস এখন চলছে, তার মানে 67খানা প্রসেসের পেজ টেবিল, নাহলে 67খানা ফ্রেম ব্লক করে দেওয়া আছে। আমি অ্যাজাম্পশন করেছি যে গুগল ক্রোমের যে পেজ টেবিলটা আছে আমার একটা ফ্রেমে লোড হয়ে গেছে, মানে আমার র্যামের একটা ফ্রেম লোড হয়ে গেছে, তাহলে আমার টোটাল র্যামের 67খানা এখন ফ্রেম ব্লক হয়েছে, কেন কি এগুলো তো আমি ইউজ করছি না। মানে যতগুলো প্রসেস আমার আসবে না কেন, ততগুলো আমার কি হবে, ততগুলো আমার কোনোভাবে আমার ফ্রেম ব্লক হতে থাকবে। আমি ধরুন একটা সিম্পল একটা প্রসেস খুলছি, এখান থেকে সফটওয়্যার খোলা মানেই প্রসেস, আমি যেটা দেখাবো, ধরুন আমি এখানে সাবলাইম টেক্সট একটা এডিটার সফটওয়্যার খুলেছি, হয়ে গেছে, এটা খুললে দেখো আমার সাবলাইম টেক্সট চলে এসছে, দেখো চলে এসে দেখেছে এখন 5.9 সিপিউ টানছে এখন, দেখো উইথ দ্য হেল্প অফ মেমোরি 2076, তাহলে আমার কতগুলো হলো, 7 আর 9, 69খানা ফ্রেম ব্লক হয়ে গেল। রিয়েল লাইফ এক্সাম্পল, 69খানা ফ্রেম আমার ব্লক হয়ে গেছে আমার র্যামে। তাহলে বুঝতে পারছো গল্পটা কি হচ্ছে। তাহলে গল্পটা কি, আমার যতগুলো প্রসেস, এনখানা প্রসেস যদি আমার এখন এক্সিকিউটিভ মোডে থাকে, তাহলে এনখানা ফ্রেম ব্লক, মানে 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 এনখানা আমার ফ্রেম ব্লক হয়ে যাচ্ছে র্যামে, শুধু পেজ টেবিল লোড করতে।
ইট ইজ আ ভেরি গুড কনসেপ্ট। কোশ্চেনটা আমার এখানেই আসছে যে আমার যতগুলো প্রসেস আমি এখানে লোড করাবো তার জন্য ততগুলো ফ্রেম আমার ব্লক হয়েছে, তো পেজ টেবিল রাখতে এটা তো হওয়া উচিত না রে ভাই, এটা আমি অ্যালাউ করতে পারছি না। সিম্পল গল্প। ওয়েস বলছে না এটা তো হওয়া, এটা আমাদের সায়েন্টিস্টরা বলছে না এটা তো হওয়া উচিত না, এতগুলো পেজকে আমার ফালতু ফালতু পেজ টেবিল ঢুকে আমার র্যামের জায়গা খেয়ে ফেলছে, এটা তো হওয়া উচিত না। তো সেই যে প্রবলেমটা, এই যে প্রবলেমটা আমি এই গল্প তোমাদের বোঝালাম যে এরকম একটা সমস্যা আসছে যে আমাদের পেজ টেবিল লোড করতে গিয়েই আমাদের র্যাম ভাব খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার 16 জিবি র্যাম বলে আমার কোনো যায় আসছে না, বাট সবার তো 16 জিবি র্যাম না। যেরকম অস্মিতা একটা ল্যাপটপ কিনে যার হচ্ছে 8 জিবি র্যাম, না 8 না 4 জিবি আমাকে বললো। আগেকার দিনে সবাই ইউজ করছে 4 জিবি র্যাম, অঙ্কিতার 4 জিবি র্যামের ল্যাপটপ কম্পিউটার ইউজ করছে, তার তো প্রবলেম। আমার 16 জিবিতে কোনো সমস্যা নেই হয়তো, বাট তোমাদের তো প্রবলেম আসতেই পারে। বাট ইস যে রিসোর্সটা লিমিটেড রিসোর্স। এই যে আসছে দেখো যে আমাদের প্রসেসগুলো আমাদের হ্যাং করছে, কেন হ্যাং করে? সফটওয়্যারগুলো হ্যাং কেন, এই আমাদের কম্পিউটার হ্যাং কেন করে? এই কারণে হ্যাং করে, আরও বলবো কেন হ্যাং করছে, ডিটেলসে জেনে যাবে যে কেন অ্যাকচুয়ালি হ্যাং করে। র্যাম বাড়ালেই আমাদের হ্যাং কমে যাবে, কোনো অসুবিধা নেই। তো এই যে সমস্যাগুলো আমরা আরো ডিটেলস এর পরে দেখবো যে কেন হ্যাং হচ্ছে, ডিটেলস এই জায়গায় পুরো বুঝে যাবো যে হ্যাং কেন হয়। এই ভাইরাস বলে কোনো জিনিস হয় না, এটাও আমরা বুঝে যাবো এই পড়াশোনা করার পর। এই ভাইরাস ঢুকে গেছে কথাটা তোমরা আজ অব্দি বলে এসছে, এই ভাইরাস বলে কোনো জিনিসই হয় না, আজকে পড়ে গেলে বুঝে যাবে কেন অ্যাকচুয়ালি হচ্ছে। যাই হোক, তা আমাদের র্যাম ব্লক হয়ে যাচ্ছে, আমাদের র্যাম শুধু পেজ টেবিল লোড করতে গিয়ে ব্লক হয়ে গেল, তাহলে আমাদের আর প্রসেস তো আনতে পারছি না, পেজ টেবিল বসে রয়েছে আর প্রসেস খুলতে পারছি না। যদি যাদের র্যাম কম তাদের তো প্রবলেম। আমার যেরকম আলটিমেটলি সব কিছু করেও আমার এই যে দেখো 54% মেমোরি ব্লক হয়েছে। এবার ধরে নাও তোমরা মানে ওয়েস্টকে নিয়ে, মানে ওয়েস্ট চলছে প্লাস প্রসেস চলছে, তাহলে 54 হয়েছে, মানে আমার 16 জিবির মধ্যে 8 জিবি র্যাম ব্লক হয়ে গেছে, আর 8 জিবি কখনো পড়ে আছে, তার মানে আমি আরামসে অনেক কিছু করতে পারবো। তোমরা যখন কখনো খুলে দেবে দেখো তোমাদের 86% র্যাম খেয়ে বসে রয়েছে, যদি তোমরা অনেক মাল্টিটাস্ক, আমরা অনেক কিছু খোলা আছে এখানে যদিও বা। এই জন্য আমরা কি না অতগুলো খুলতে চাই না, আমরা একটা একটা খুলি, একটা সফটওয়্যার খুলি, কাজ করি, বন্ধ করি, আবার একটা সফটওয়্যার খুলি, এরকম ভাবে করি, যাতে আমাদের র্যাম কম থাকলে তো কিছু করার নেই। তো যত র্যাম বাড়বে মাল্টিটাস্কিং তত বাড়বে, যত প্রসেসকে আনা যাবে। কিন্তু র্যাম তো আমার অনেক আছে বলে আমার অসুবিধা নেই, যার র্যাম কম তার কিন্তু প্রবলেম হবে এই জায়গাটা। এখানে তোমার মেমোরি দেখাবে 54 জায়গায় তোমার চলে যাবে 96 ইউজেস হয়ে যাচ্ছে, তার মানে তুমি আর কিছু লোড করতে পারবে না, তোমার 100% র্যাম ব্লক হয়ে গেছে। একটা প্রসেসকে বন্ধ না করলে তুমি একটা প্রসেস আনতে পারবে না, এইগুলোকে তুমি হাত দিতে পারবে না কোনোভাবে, এইগুলো তোমার হেল্পিং প্রসেস, এগুলো দিয়ে তোমার সিস্টেম চলছে, তুমি বন্ধ কোনগুলো করতে পারো, এইগুলোকে করতে পারো, এইগুলো তুমি বন্ধ করতে পারো। তুমি বন্ধ কি করে? আমি যদি এখানে রাইট ক্লিক করি দেখো এখানে দেখা যায় এন্ড টাস্কগুলো তুমি বন্ধ করতে পারবে, কিন্তু আমি এখান থেকে আমি করছি না, কাজ করছি বলে এন্ড করলেই হট করে বন্ধ হয়ে যায় সব জিনিসটা, তো আমি সেটা করবো না। দেখালাম আমরা এইগুলো বন্ধ করতে পারবো না, কেন এগুলো বন্ধ করলে আমাদের সিস্টেম কোনোভাবে অন্য মোডে চলে যাবে, আমার মানে কাজ করতে করতে কোনোভাবে হল্ট হয়ে যাবে। তো আমরা এগুলো করতে পারি না, এগুলো হচ্ছে আমাদের ইনবিল্ট জিনিসপত্র, যে কিছু জিনিস আমাদের আছে আমরা ইনস্টল করছি, আর কিছু জিনিস আমাদের উইন্ডোজেরই ব্যাপার, সেই জন্য আমরা এগুলোকে হাত দিতে পারবো না, এগুলো থাকবেই কোনো না কোনোভাবে, অল্প অল্প র্যাম খেলেও থাকবে কোনোভাবে। যাই হোক, সেই কথা আসলাম না। তো সমস্যাটা বুঝে গেলাম যে র্যাম না থাকলে প্রবলেম হচ্ছে। তো এই সমস্যাটাকে সমাধান করতে গেলে, এত অনেকটা সমস্যা আমি বলেছি, সমাধান করতে গেলে আমাদের নতুন একটা কনসেপ্ট নিয়ে, যেটা বলা হচ্ছে ইনভার্টেড পেজ টেবিল। কি কনসেপ্ট নিয়ে আসলো? ইনভার্টেড পেজ টেবিলের কনসেপ্ট আমাদের কাছে নিয়ে আসলো। তো ইনভার্টেড পেজ টেবিলের কনসেপ্ট কি বলছে? ইনভার্টেড পেজ টেবিলের কনসেপ্ট বলছে যে আমরা প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল প্রসেসের জন্য একটা পেজ টেবিল রাখবো না, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল প্রসেসের জন্য ইন্ডিভিজুয়াল পেজ টেবিল রাখবো না, তা না করে আমরা একটা পেজ টেবিল রাখবো যেটা কিনা গ্লোবাল পেজ টেবিল বলবো। আর সেই পেজ টেবিলটা নাম দিয়ে দেওয়া হলো ইনভার্টেড পেজ টেবিল। কেন? নর্মাল পেজ টেবিলের কি হয়, বাইরে থাকে হচ্ছে আমাদের কি থাকে, এই জায়গাটা বাইরে থাকে হচ্ছে আমাদের পেজ নাম্বার থাকে, আর ভেতরে কি থাকে, ফ্রেম নাম্বার থাকে। কিন্তু আমাদের এই যে ইনভার্টেড পেজ টেবিলটা দেখতে এরকম হয়, দেখে নিই। বাইরে থাকে হচ্ছে ফ্রেমের নাম্বার, ভেতরে দুটো এন্ট্রি হয়, একটা হচ্ছে পেজ নাম্বারে এন্ট্রি হয়, একটা প্রসেসের আইডি থাকে। কেন? কেন কি দেখো প্রত্যেকটি প্রসেসেরই পেজ 0 বলে একটা কনসেপ্ট আছেই, তাই তো? দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো আমাদের পেজ টেবিল মানে প্রসেস 2 এরও আমাদের পেজ 1 লোড হয়ে গেছে আমাদের ফ্রেমে, ঠিক আছে? প্রসেস 2 এর পেজ 1 লোড হয়েছে কোন ফ্রেম নাম্বার 1-এ, আর প্রসেস 3 এরও পেজ নাম্বার 1 লোড হয়েছে ফ্রেম নাম্বার 3-তে। তাহলে 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 দুটো পোর্শনে দুটো আমার আছে,
ঠিক আছে, দুটো পোর্শনে দুটো এ আছে, দুটো প্রসেসের জন্য দুটো আমার মানে সেম পেজ নাম্বার ডিফারেন্ট ডিফারেন্ট অবভিয়াসলি ফ্রেমে লোড হবে, কেন কি কখনোই হতে পারে না পেজ নাম্বার টুটা মানে প্রসেস টু এর পেজ নাম্বার ওয়ান ফ্রেম নাম্বার ওয়ানে আর প্রসেস থ্রি এর পেজ নাম্বার ওয়ান ফ্রেম নাম্বার ওয়ানে, হতেই পারে না, একটা ফ্রেমে একটা পেজই যাবে। তো দুটো প্রসেসের যেহেতু সেম সেম পেজ নাম্বার লোড হয়েছে, তাহলে আমরা ডিস্টিংগুইশ কিভাবে করবো? ইন্ডিভিজুয়াল থাকলে তো কোনো অসুবিধা ছিল না, ইন্ডিভিজুয়াল পেজ টেবিল থাকলে কোনো প্রবলেম ছিল না, কিন্তু যেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল না গ্লোবাল পেজ টেবিলে চলে এসেছে, তাই সূত্রে আমাদের প্রত্যেকটি পেজ নাম্বারের এগেনস্টে কিন্তু আমাদের প্রসেস আইডিটাও রাখতে হবে। দেখো এই তিনটে যেগুলো আমরা এই এক্সাম্পল করেছি তার সূত্রেই তৈরি করে, দেখো ফ্রেম নাম্বার জিরোতে, এখানে ফ্রেম নাম্বার জিরো খোঁজো এই তিনটের মধ্যে থেকে, দেখো এই P2 এর মধ্যে F1 F4 আছে, P3 এর মধ্যে F3 F5 আছে, আর P1 এর মধ্যে F0 F2 আছে, মানে ফ্রেম নাম্বার জিরোতে কে লোড হয়েছে? ফ্রেম নাম্বার জিরোতে লোড হয়েছে পেজ নাম্বার জিরো, কার? প্রসেস ওয়ানের। দেখো তাই এখানে লেখা আছে ফ্রেম নাম্বার জিরোতে লোড হয়েছে পেজ নাম্বার জিরো, এখানে P0 মানে পেজ নাম্বার জিরোই ধরবে, ঠিক আছে, কার? প্রসেস ওয়ানের। ঠিক আছে, এটা PAG লেখাটা উচিত ছিল আমার, তাহলে তোমাদের ক্লিয়ার বুঝতে পারতাম, আর আমি P0 লিখে দিয়েছি, মানে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, এটা হচ্ছে P0টা কিন্তু প্রসেস জিরো না, এটা হচ্ছে পেজ নাম্বার জিরো, আর এটা কোন প্রসেসের? পেজ নাম্বার ওয়ানের। সেই সূত্রে দেখো আমার এই যে 1 নম্বর ফ্রেমে কার এন্ট্রি হয়েছে, চলে আসি, 1 নম্বর ফ্রেম এখানে আছে, 1 নম্বর ফ্রেমের এন্ট্রি কার হয়েছে? প্রসেস টু এর পেজ নাম্বার ওয়ান, দেখো পেজ নাম্বার ওয়ান প্রসেস টু এর এন্ট্রি হয়েছে, তাই জন্য আমরা গ্লোবাল একটা পেজ টেবিলের মধ্যে সবকিছু রাখছি, যাতে কিনা আমাদের এতগুলো ফালতু পেজ টেবিল না লাগে, বুঝতে পেরেছি, যাতে এতগুলো ফালতু পেজ টেবিল না লাগে। তো সেই সূত্রে আমাদের কিন্তু আমরা কি করলাম, একটা গ্লোবাল পেজ টেবিল করার চেষ্টা করলাম, যাতে কিনা আমাদের এতগুলো মেমোরি ফালতু ব্লক না, এতগুলো ফ্রেম শুধু পেজ টেবিল থেকে ব্লক না হয়, সেই সূত্রে আমাদের একটা গ্লোবাল পেজ টেবিল রাখার চেষ্টা করলাম, যেখানে তার এন্ট্রিজ গুলো কি কি হবে? ইনভার্টেড, কেন? উল্টো, দেখো নর্মাল পেজ টেবিলের উল্টো কনসেপ্ট, যেখানে কিনা ওখানে কি ছিল? ফ্রেম নাম্বার ভেতরে ছিল, পেজ নাম্বার বাইরে ছিল, এখানে পেজ নাম্বার ভেতরে ফ্রেম নাম্বার বাইরে, আর একটা অ্যাডিশনাল প্রসেস আইডি ফিল্ড রয়েছে, আর কিছু ব্যাপার না, এমনি বাদবাকিগুলো সব সেম এই সূত্রে। কিন্তু এখানে এই এই কনসেপ্টটা থিওরিটিক্যালি এসেছিল, বাট প্র্যাকটিক্যালি অতটা সাকসেসফুল হয়নি, কেন? কেন কি সার্চিং টাইমটা অনেক বেশি পড়ে গেছে, মানে যখন কোনো সিপিইউ যখন কোনো তার লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে, সেই লজিক্যাল অ্যাড্রেসটা খুঁজে বার করতে গেলে আমি পুরো পেজ টেবিলটাকেই সার্চ করতে হবে, এই ইনভার্টেড পেজ টেবিলটাকে পুরো সার্চ না করলে কিন্তু পাবে না, ঠিক আছে, মানে কোন প্রসেস আইডিটা কোন ফ্রেমে আছে করতে গেলে আমাকে পুরোটাকেই সার্চ করতে হবে, মানে পুরো পেজ নাম্বারগুলোকে ধরে 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 সার্চ করতে হবে, করতে গেলে যত গ্লোবাল পেজ টেবিল বড় হবে, ইনভার্ট বড় হবে, তত সার্চ বেশিক্ষণ সময় লাগবে। তো সেই সূত্রে আমাদের কি হবে? আমাদের অনেক টাইম কনজামশন, মানে সার্চিং টাইম অনেক বেশি হয়ে যাবে। তো সেই সূত্রে আমাদের এই কনসেপ্টটা কিন্তু খুব পপুলার কিন্তু হয়নি, ঠিক আছে, ইনভার্টেড পেজ টেবিলটা আমাদের থিওরিটিক্যাল অ্যাপ্রোচেই রয়ে গেল, বাট এটা প্র্যাকটিক্যালি কোনো খুব একটা ভালো ইমপ্লিমেন্টেশনের রেজাল্ট দিতে পারিনি বলে এটাকে নিয়ে খুব একটা মাথা ঘামাঘামি কিন্তু আর হয় না। যাই হোক, আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি যে ইনভার্টেড পেজ টেবিল কনসেপ্টটা কি বলতে চাইছে। এবার যে টপিকটা আমরা দেখবো সেটা কিনা ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। কি বলছে অ্যাকচুয়ালি ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার, ব্যাপারটা কি জিনিস বা তার কি বৃত্তান্ত ডিটেলসটাকে দেখে নিই। চলে আসি, এটা কেন লাগছে, জিনিসটা কেন আনা হয়েছে, কেন ইন্ট্রোডিউস করা হলো, তার পুরো ব্যাপারটাকে দেখবো। তো আমি প্রথমেই যখন আমি পেজ টেবিল এন্ট্রিজ পড়াচ্ছিলাম, ওখানে একটা ক্যাশে এনেবল ডিসেবল বলে একটা বিট ছিল, আমি দেখে বলেছিলাম এই ক্যাশে এনেবল ডিসেবল বিটটা অ্যাকচুয়ালি কি করছে, আমাদের ক্যাশে এনেবল ডিসেবল বিটটা বোঝাচ্ছে যে এটা ক্যাশিং করা যায় কিনা, এই পেজটাকে ক্যাশে রাখা যায় কিনা। তো ক্যাশে জিনিসটা কেন রাখবো, আগে সেই প্রশ্নটাই আসি, তারপর আমরা ডিটেলসটা দেখবো। ধরে নাও, ফের আমি একটা গল্প বলবো, যে সিপিইউ ধরে নাও কোনো একটি প্রসেসের কোনো একটি পেজকে খুব বেশি ডিমান্ড করছে। ধরে নাও ফ্রেম নাম্বার 4-এ আমার প্রসেস 1-এর পেজ নাম্বার 5টা রয়েছে, কার রয়েছে? প্রসেস 1-এর পেজ নাম্বার 5টা এখানে রাখা রয়েছে। ধরে নাও এই পেজটাকে কোনোভাবে সিপিইউ খুবই ডিমান্ড করছে, কি বললাম? খুবই ডিমান্ড করছে। কেন ডিমান্ড করছে? কেন কি ওটা খুবই ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস হচ্ছে। তো ওএস কি ভাবলো, যে যে জিনিসটা আমার খুব ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস হচ্ছে সেটা বারবার আমার পেজ টেবিলে গিয়ে খোঁজো, সেখান থেকে আমার মেন মেমোরিতে আসো, তাতে কি হবে? অনেকটা টাইম কনজামশন হয়ে যায়। আমরা দেখবো এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম কি করে বার করতে হয়। এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম মানে যে আমাদের যে মেমোরি থেকে ডেটাটাকে খুঁজতে কতটা সময় লাগে সেটা অনেকটাই বেশি।
যে পেজ টেবিলে আসো, এসে তুমি সার্চ করে পাও ফ্রেম, সেই ফ্রেমে গিয়ে ডেটা তুলে পাঠাও। তা যে মেমোরি অ্যাক্সেস সময়টা অনেক বেশি, কেন কি আমাদের জানি যে আমাদের র্যাম অবভিয়াসলি হার্ড ডিস্কের থেকে ফাস্টার, বাট তার থেকেও ফাস্টার হচ্ছে কোনো একটা মেমোরি যেটাকে বলা হয় ক্যাশে মেমোরি বা ক্যাশ মেমোরিও এইভাবে বলতে পারি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের ক্যাশ মেমোরিটা আমাদের অনেক ফাস্টার দ্যান র্যাম। তো সেই সূত্রে আমাদের যেইসব পেজ আমাদের খুব ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস হয়, তো সেই পেজগুলোকে আমরা কোথায় রাখি, সেই পেজগুলোকে তুলে আমাদের রাখা হয় হচ্ছে যেই পোর্শনটাই যেই ব্লকে রাখা হচ্ছে ক্যাশে, ক্যাশের মধ্যে রেখে দেওয়া হয়। সেই ক্যাশে যেই পোর্শনটাকে বলছে ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। এটা কিন্তু ওয়ান অফ দ্য পেজ টেবিলের মতন, যে কিনা ট্র্যাক রাখছে যে কোন পেজটা ক্যাশের কোন লোকেশনসে আছে। ঠিক আছে, কি বললাম, কোন পেজটা ক্যাশের কোন লোকেশনে আছে, সেটা কি বোঝাচ্ছে, সেটা এই ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার হচ্ছে ওয়ান কাইন্ড অফ আ পেজ টেবিল, যেটা কিনা কোথায় রয়েছে, ক্যাশ মেমোরির মধ্যে রয়েছে। বুঝতে পারলাম, এটা কোথায় রয়েছে, ক্যাশ মেমোরির মধ্যে কিন্তু আমাদের রয়েছে। ভালো করে বোঝো। তাহলে আমরা কি করলাম, ধরুন একটা ক্যাশ মেমোরি আগে একটু এঁকে নিই। ধরুন এটা ক্যাশ মেমোরি, ঠিক আছে, এটা ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিকে আমরা লাইনসে ব্রেক করি। আমরা ক্যাশ যদি ম্যাপিংয়ের যদি জিনিসপত্র পড়ে থাকি আর্কিটেকচারে, তাহলে বুঝতে পারবো ক্যাশগুলো ব্রেক হয় হচ্ছে লাইনে। ক্যাশ মেমোরিটাকে ডিভাইড করা লাইন নাম্বার 0। অঙ্কিতা খুব ভালোভাবে বুঝতে পারবে, কেন ও ক্যাশ মেমোরি রিসেন্টলি পড়েছে। লাইন নাম্বার 0, লাইন নাম্বার 1, লাইন নাম্বার 2, লাইন নাম্বার 3, ক্যাশ মেমোরিকে লাইন। এটা আর্কিটেকচারে, বেসিক কম্পিউটার আর্কিটেকচারে আমরা পড়ি যে ক্যাশ মেমোরিতে কি করে ম্যাপিং করি, মানে আমাদের র্যাম থেকে ক্যাশে কি করে ম্যাপিং করে। এটা অলরেডি আমরা দেখিনি হচ্ছে আর্কিটেকচারে, আমরা এই পোর্শনগুলোকে কভার করে ফেলি, বেসিক আর্কিটেকচার, যেটা তোমাদের ফার্স্ট ইয়ারে ছিল। তো আমাদের কি ধরে নাও, ধরে নাও এই যে পেজ 5 অফ প্রসেস 1কে আমরা যে কোনো একটি লাইনে ক্যাশে গিয়ে রেখে দিয়েছি। ভালো কথা। তো ধরে নাও পেজ 5টা এখানে আমার লাইন নাম্বার 1-এ রাখা আছে, ঠিক আছে, ক্যাশের। এটা ক্যাশ মেমোরি কিন্তু, ঠিক আছে। তো ধরে না এই যে রাখা রয়েছে, সেটা তো সিপিইউ জানে না বা মেমোরি জানে না, আমাদের তো ওএসকে জানাতে হবে। তো তাই জন্য আমরা এই টিএলবি ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার এই টেবিলটাকে মেনটেন করছি, যার মধ্যে কি লেখা আছে, এই যে লাইন নাম্বার, ধরে নাও এখানে লাইন নাম্বার 1-এ এই ট্যাগে লেখা থাকবে হচ্ছে লাইন নাম্বার 1-এ রয়েছে কে, আমার ধরে নাও পেজ নাম্বার 5 আছে। এর একটা এন্ট্রি কিন্তু আমাদের ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফারে রাখা থাকে। তো টিএলবির মধ্যে কি রাখা থাকে, সেই ইনফরমেশনটা রাখা থাকে যে আমাদের কোন পেজটা আমাদের ক্যাশ মেমোরিতে রয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছি, মানে এন্ট্রিটা আমাদের যেটা ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করছে, ধরে নাও এই এন্ট্রিটা আমাদের কোথায় রাখা আছে, আমাদের সেই এই ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার আমাদের ক্যাশে রাখতে পারি, বা ক্যাশে না রেখে কি করব, আমাদের যেহেতু এই পেজ টেবিলের অ্যাক্সেস টাইমটা মানে কোনো না কোনোভাবে ইকুয়াল আমাদের মেন মেমোরি অ্যাক্সেস টাইম, মেন মেমোরি অ্যাক্সেস করে যদি আমাদের এক্স অ্যামাউন্ট অফ সময় লাগে, তাহলে আমাদের এই পেজ টেবিলটাকে অ্যাক্সেস করতে আমার এক্স অ্যামাউন্ট অফই টাইম লাগবে। তাই জন্য দুটোর অ্যাক্সেস টাইম খুব সিমিলার। হয়তো যদি আমরা এখানে ক্যাশে নাও রাখি, ধরে নাও এটাকে আমি কেটে দিই, মানে ডেটাটাকে ক্যাশে যদি না রাখি কোনোভাবে, দরকার নেই আমাদের ক্যাশে রাখার দরকার নেই, ডেটা আমাদের রয়েছে, আমাদের কিন্তু আমাদের ফ্রেমেই রয়েছে, ঠিক আছে। এই পেজটা আমাদের কিন্তু ক্যাশে রাখা হয়নি, পেজটা আমাদের কোনোভাবে আমাদের ফ্রেমের মধ্যেই রয়েছে। আমি ক্যাশটা মুছে দিচ্ছি এই কারণে, আর ওখানে আমি ক্যাশের গল্প বলছি না, বোঝানোর জন্য বলছিলাম যে আমাদের ক্যাশের মধ্যে কি রাখা হয়, ক্যাশের মধ্যে রাখা হচ্ছে যে আমাদের এই যে এই ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফারটাকে আমাদের কোথায় রাখা আছে, আমাদের ক্যাশে রাখা রয়েছে। এই টেবিলটা, দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ টেবিল, যেটা কিনা এর মধ্যে কি এন্ট্রিস হচ্ছে, যেই পেজটা খুব ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করছি, তো সেই পেজটার এন্ট্রিটা, সেটা কোন ফ্রেমে আছে, সেটা আমি কোথায় রাখছি, এইভাবে রেখে দিচ্ছি। তাহলে এর এন্ট্রিটা এবার একটু চেঞ্জ করে দিয়ে তো বুঝে গেছি, আগের কনসেপ্টটা তো আমি জাস্ট একটা বোঝানোর জন্য লিখছিলাম। অ্যাকচুয়ালি এখানে কি রাখা হয়, এরমভাবে এটা মুছে দিলাম। অ্যাকচুয়ালি এখানে আমাদের রাখা হচ্ছে যে এই ধরে নাও এই পেজ 5টা আমাদের এই জায়গাটা রাখা আছে, পেজ 5 এখানে রেখেছি। পেজ 5-এর রেসপেক্টে পেজ 5টা কোথায় আছে, আমাদের কোন ফ্রেমে আছে, তাহলে এখানে পেজ 5 রাখবো না, এখানে ফ্রেম নাম্বার 4টা রাখবো, আর এই ট্যাগ বিটে কি রাখবো, ট্যাগের জায়গাটায় রাখবো যে পেজ 5 রাখবো। ঠিক আছে, তাহলে গল্পটা এরকমভাবে বোঝাতে চাইছি যে আমার এই যে যেহেতু আমাদের পেজ 5টা খুব ফ্রিকুয়েন্টলি সিপিইউ অ্যাক্সেস করছে, তো পেজ 5টা কোন ফ্রেমে আছে তার এন্ট্রিটা কোথায় রেখেছি, আমি এই টিএলবির মধ্যে রেখে দিয়েছি। ঠিক আছে, ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফারের মধ্যে এখানে রেখে দেওয়া হয়েছে, যাতে কিনা আমরা প্রথমে সিপিইউ যখন জেনারেট করবে
করবে যে লজিক্যাল অ্যাড্রেসটা, সেটা ফার্স্ট কাকে খোঁজা হবে, এই ক্যাশের মধ্যে যেটা টিএলবিটা রাখা আছে এই টিএলবিতে গিয়ে ফার্স্টে খোঁজা হবে। যদি তার এন্ট্রিটা পাওয়া যায় তাহলে বলা হবে টিএলবি হিট। কি বলা হবে? টিএলবি হিট বলা হবে। যদি টিএলবি বিট হয় তাহলে সেই রেসপেক্টে অবভিয়াসলি আমি এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এই টিএলবি থেকে আমি ফ্রেম নাম্বারটা পেয়ে যাচ্ছি। তো ফ্রেম নাম্বার ডিসপ্লেসমেন্ট তো অ্যাজ ইট ইজ সেমই থাকে, ডিসপ্লেসমেন্ট তো কোনো অসুবিধা নেই, এই ডিসপ্লেসমেন্ট আর এই ডিসপ্লেসমেন্ট অ্যাজ ইট ইজ কপি হয়ে যায়, সেমই থাকে। তো আমাদের কি এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, ফ্রেম নাম্বারটা পেয়ে যাচ্ছি। তো সেই আমার মেন মেমোরির ডিজায়ার ফ্রেমে চলে গেলাম, গিয়ে সেখান থেকে এই ডিসপ্লেসমেন্ট অ্যাড করে মানে ডিটা ফ্রেম ডিসপ্লেসমেন্ট অফসেট করে অ্যাড করে তার স্পেসিফিক লোকেশনে গিয়ে ডেটা তুলে আনলাম। ঠিক আছে, স্পেসিফিক লোকেশনে গিয়ে আমি তার ডেটা ওখান থেকে এই পেজটা তুলে আমি কাকে দিয়ে দেবো, সিপিইউকে দিয়ে দেবো। তাহলে অ্যাকচুয়ালি কি করলাম, আরও স্পেসিফিক্যালি বলছি, আমরা কিন্তু পুরো পেজটা কিন্তু ক্যাচে গিয়ে রাখছি না। পুরো জিনিসটাকে আরেকবার ক্লিয়ার করে বলেছি, আমি ওটা বোঝানোর জন্য বললাম যে ধরে নয় পেজটা ক্যাশে কোনো লাইনে রাখা আছে, অ্যাকচুয়ালি পেজটাকে আমি ক্যাশে রাখছি না। ঠিক আছে, আমি বলছি যে পেজটা যেহেতু খুব ফ্রিকোয়েন্টলি সিপিইউ ইউজ করছে, বারবার ওর অ্যাড্রেস জেনারেট করছে, আমরা কি করবো, ওই পেজটা কোন ফ্রেমে আছে তো সেই ইনফরমেশনটা আমরা একটা টেবিলে রাখছি। সেই টেবিলটার নাম হচ্ছে ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। আর এই টেবিলটা কোথায় রাখা আছে, র্যামের এই আমাদের ক্যাশের কোনো একটি লোকেশনে, কোনো লাইনে রাখা আছে। তাহলে এই টেবিলটা আমার কোথায় রাখা আছে, এই টেবিলটা রাখা আছে হচ্ছে ক্যাশের কোনো একটি লাইন নাম্বারে। এই পুরো টেবিলটা ওখানে রাখা আছে, লাইন নাম্বার বলছি, ক্যাশ ডিভাইড হয়, লাইনে ডিভাইড হয়। এই টিএলবি যে এই টেবিলটা রাখা আছে ক্যাশে, তো যখন সিপিইউ যখন ফার্স্ট যখন লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে, ও প্রথমে গিয়ে কোথায় খুঁজবে, ও প্রথমে গিয়ে খুঁজবে হচ্ছে আমাদের এই ট্যাগ, মানে আমাদের ক্যাশে গিয়ে ট্যাগগুলোতে খুঁজবে। যখনই এই ট্যাগগুলোতে পাওয়া যাবে তো কি করবে, খুঁজে পেয়েছে ট্যাগগুলোতে, যদি পায় তাহলে বলবো টিএলবি হিট। তাহলে সেই ট্যাগের মধ্যে অ্যাকচুয়ালি এই ট্যাগে কী লেখা থাকে, এই ট্যাগের রেসপেক্টে এই লোকেশনে কী লেখা আছে, সেই ফ্রেম নাম্বারটা লেখা আছে, যে আমার ওই পেজ 5টা কোন ফ্রেমে আছে সেটা লেখা আছে। সেখান থেকে আমরা কি করলাম, সেখান থেকে ফ্রেমটা পেয়ে গেলাম। তো ফ্রেম আর ডিসপ্লেসমেন্ট অ্যাজ ইট ইজ সিপিইউর অ্যাড্রেস থেকে পেয়েই যাই, সেখান থেকে গিয়ে আমরা এক্স্যাক্ট লোকেশন থেকে ডেটা পাঠিয়ে দিলাম। এইবার ধরে নাও যে কোনোভাবে এটা এন্ট্রিটা নেই, টিএলবিতে কোনোভাবে এন্ট্রি নেই, যেটা কোনো একটি পেজের ডিমান্ড করেছে সিপিইউ, সেটা কোনোভাবে আমাদের এই টিএলবির মধ্যে এন্ট্রি নেই, তাহলে কোথায় যাবে, সেটাকে বলা হবে টিএলবি মিস বলা হবে। কি বলবো, টিএলবি মিস বলা হবে। তো মিস হলে কি হবে, মিস হলে আমি যাবে হচ্ছে পেজ টেবিলে যাবে, পেজ টেবিলে খুঁজবে। তো পেজ টেবিল তো অবভিয়াসলি পাবে, পেজ টেবিলে সবগুলো পেজেরই এন্ট্রি আছে। পেজ টেবিলে পেয়ে গেলে পেজ টেবিল থেকে আবার কোথায় যাবে, আমার সেই ফ্রেম পেয়ে গেল, সেই ফ্রেমে গিয়ে এক্স্যাক্টলি এটা পাঠিয়ে দিল। তাহলে জিনিসটা ঘুরে গেল, প্রথমে টিএলবিতে সার্চ হবে, টিএলবিতে যদি না পাওয়া যায় তাহলে চলে যাবে হচ্ছে পেজ টেবিলে চলে যাবে। তো পেজ টেবিলে গেলে তো অবভিয়াসলি পাবে, কেন পেজ টেবিলের মধ্যে প্রত্যেকটি পেজে ইনফরমেশন আমি রাখি কোনো প্রসেসে, সেখান থেকে আমার ফ্রেম নাম্বার পেয়ে গিয়ে আমার ফ্রেমে গিয়ে এক্স্যাক্টলি ওই পেজটা আমি সিপিইউকে দিয়ে দেবো। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি টিএলবির গল্প। টিএলবিটা কেন রাখা হয়, যেসব পেজ খুব ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করে সেই পেজটা কোন ফ্রেমে রাখা আছে তার সেই ইনফরমেশনটা আমার টিএলবিতে রাখা হয়। আর টিএলবি পুরো এই টেবিলটা কোথায় রাখা হয়, সেটা রাখা হয় হচ্ছে আমাদের র্যামের এই ক্যাশ মেমোরির একটা কোনো লাইনে রাখা হয়। লাইন মানে একটা ব্লক অফ ক্যাশ মেমোরিকে আমরা কিছু ব্লকে ডিভাইড করি, একটা ব্লককে লাইন বলা হয় ক্যাশের। তাহলে আমাদের বেসিক আমাদের টিএলবির কনসেপ্টটা আশা করি বুঝতে পেরে গেছি। ঠিক আছে, চলে আসি এবার টিএলবি বিষয়বস্তু দেখে নিই, একটু থিওরিটা দেখে নিই, এখানেই পরীক্ষা হলে লিখতে দেবে, লিখবে তোমরা, যে টিএলবি কোথায় রাখা হয়, ক্যাশে রাখা হয়। কোথায় রাখা হচ্ছে, ক্যাশ মেমোরিতে রাখা হচ্ছে। এবার গল্পটা কি বলছে, যদি সিপিইউ সিপিইউ জেনারেট দ্য যেটা আমি বললাম, সিপিইউ যদি লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে, তো ওএস প্রথমে কোথায় বা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট কোথায় সার্চ করে, টিএলবির মধ্যে সার্চ করে, টিএলবির কন্টেন্ট সার্চ করে। যদি ওটা পেয়ে যাওয়া যায়, ইফ ফাউন্ড, দেন ওএস পিক দ্যাট ফ্রেম নাম্বার ফ্রম দ্য টিএলবি, মানে ওএস কি করে, মেমোরি ম্যানেজমেন্ট সেখান থেকে ওই ফ্রেম নাম্বারটা পিক করে, তার সঙ্গে ডিসপ্লেসমেন্ট অ্যাড করে আমরা সেই ডিজায়ার লোকেশন থেকে ওই ডিজায়ার পেজটা তুলে আমরা সিপিইউকে পাঠিয়ে দিই। ঠিক আছে, তো এই কনসেপ্টটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হিট বলা হয়। টিএলবি বলা হয় কি বলা হয়, যদি পেয়ে যাওয়া থাকে তো সেটা কি হয়, হিট বলা হয়। এটা কনসেপ্টটা কি হলো, টিএলবি হিট। তো যদি টিএলবি হিট হয় তাহলে তার মেমোরি এই যে কথাটার মানে E.M.A.T, এরপরে একটা অঙ্ক দেখাবো, এরপরে রেসপেক্ট অঙ্ক করে দেখাবো, এটা আমাদের বার করতে দিয়ে যাবে। এই এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম কি করে বার করব, যে টিএলবি অ্যাক্সেস টাইম যতটা সময় বলে দেওয়া হবে তার সাথে কি করব, আমাদের মেন মেমোরি অ্যাক্সেস টাইমকে যোগ করলেই আমাদের টিএলবি এই এস্টিমেটেড টাইম পেয়ে যাব। কার এস্টিমেটেড টাইম পাবো, হচ্ছে আমার যখন আমার হিট হবে, যখন আমার টিএলবি হিট হবে তখন আমার এস্টিমেটেড টাইম ক্যালকুলেশন করার ফর্মুলা কি, টিএলবিকে অ্যাক্সেস করার সময় প্লাস
আমার মেন মেমোরিকে অ্যাক্সেস করার সময় যেটা লাগে সেটা হচ্ছে টিএলবি যদি হিট হয় তাহলে আমার সময়টা লাগবে, মানে এই পেজটা খুঁজে আমার সিপিইউকে দিতে। যদি ধরে নাও মিস হয়, যদি নট ফাউন্ড মানে মিস হয়ে গেল, তার মানে কি নট ফাউন্ড হলে কি হবে, ও এখানে পেলো না ট্যাগে খুঁজে, মানে আমাদের টিএলবিতে পেলো না, তাহলে আমাদের পেজ টেবিলে গেল, পেজ টেবিলে গিয়ে কোনোভাবে সার্চ করলো, পেজ টেবিলে তো অবভিয়াসলি পাবে, তারপর ওখানে গিয়ে সেখান থেকে আমাদের ফেমে গেল, ডাইরেক্ট ওই ফেমে গিয়ে ওখান থেকে ডেটা তুললো। তাহলে তাহলে তার মেমোরি অ্যাক্সেস টাইম কী করে বার করবো, প্রথমে কোথায় খুঁজছে, টিএলবিতে খুঁজছে, তাই লিখলাম টিএলবি অ্যাক্সেস টাইম, টিএলবিতে প্রথমে খুঁজলো, তারপর কোথায় খুঁজলো, পেজ টেবিলে খুঁজলো, তাহলে লিখবো পেজ টেবিল অ্যাক্সেস টাইম প্লাস মেন মেমোরি, মানে তিনটে মেমোরিকেই তিনটে টেবিলই খুঁজলো, মানে প্রথমে আমাদের টিএলবিকে খুঁজলো, পেলো না, তার টিএলবি সময়টা লাগলো, তারপরে মেন মেমোরিতে খুঁজলো, মেন মেমোরিতে অবভিয়াসলি পাবে, তাহলে মেন মেমোরি অ্যাক্সেস সময়টা লাগলো, তারপরে গিয়ে কোথায় খুঁজলো, র্যামে খুঁজলো, র্যামে যে ডিজায়ার পেজ লোকেশনে গেল, গিয়ে ওখান থেকে র্যামের ফেমে গেল, ফেমের ডিজায়ার লোকেশন থেকে ডেটা তুলো, তাহলে আমাদের র্যাম খোঁজার সময় পেলো এক্স, র্যামের যে এক্স অ্যাক্সেস টাইম, মানে মেন মেমোরি অ্যাক্সেস টাইমে তিনটে অ্যাক্সেস টাইমকে যোগ করবো, মানে টিএলবি অ্যাক্সেস টাইম প্লাস পেজ টেবিল অ্যাক্সেস টাইম প্লাস র্যাম অ্যাক্সেস টাইম। তাহলে আমাদের দেখলাম যে যদি আমাদের পেজ ফল্ট হয়, এই সরি, যদি আমাদের টিএলবি মিস হয়, মানে টিএলবিতে কোনোভাবে পাওয়া যায়নি, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে গেল, কি লেগে গেল, তাহলে কিন্তু আমাদের অনেক সময় কিন্তু আমাদের লেগে গেল কি করতে, শুধু আমাদের ওই ডিজায়ার লোকেশনটায় পৌঁছাতে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি ব্যাপারটা কি, কিভাবে কি কনসেপ্ট হচ্ছে বা বৃত্তান্ত। এটা হচ্ছে আমাদের টিএলবির বেসিক বৃত্তান্ত ব্যাপারের মধ্যে একটা ব্যাপার আমরা দেখে নিলাম। এবার আমরা কি করব, একটা আমরা অঙ্ক দেখে দেখব যে টিএলবি কিভাবে আমাদের একটা অঙ্ক সলভ করে দেখবো যে এরকম কিরকম টাইপের অঙ্ক এখানে আসতে পারে। ঠিক আছে, চলে আসি অঙ্কটাকে আগে দেখি। এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে বলে আছে যে পেজিং স্কিম, চলে আসি কার্সারটাকে সুন্দর করে গ্রিনে কনভার্ট করি, পেজিং স্কিম বলে দেওয়া আছে ইউজ করা হয়েছে বা ইউজিং টিএলবি দিয়ে। তা পেজিং কার দিয়ে শুরু হবে, টিএলবি দিয়ে শুরু হবে, এটা তো কোনো গল্পই না, ভালো কথা। তো এখানে টিএলবিকে অ্যাক্সেস করার সময় কত বলা হয়েছে, 10 ন্যানো সেকেন্ড। কি বলে দেওয়া হয়েছে, টিএলবি অ্যাক্সেস টাইম কত বলেছে, 10 ন্যানো সেকেন্ড। দেখো বলে দিয়েছে, কিন্তু আমি এক্ষুনি বললাম যে প্রত্যেকটা জিনিসের অ্যাক্সেস টাইমটা বলে দেওয়া হবে, তো টিএলবি অ্যাক্সেস টাইম বলে দিয়েছে 10 ন্যানো সেকেন্ড। ঠিক আছে, ভালো কথা। আর কি বলেছে, মেন মেমোরি অ্যাক্সেস টাইম কত বলে দিয়েছে, মেন মেমোরি অ্যাক্সেস টাইম বলে দিয়েছে 50 ন্যানো সেকেন্ড বলে দেওয়া হয়েছে, ভালো কথা, এটুকুনি ক্লিয়ার হয়ে গেল। আর এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম বার করতে বলেছে, যদি আমার টিএলবি হিটের পার্সেন্টেজ 90% হয় আর আমাদের নো পেজ ফল্ট, মানে কোনো পেজ ফল্ট জিনিসটা কি এখনো জানি না, এই জিনিসটা বাদ দিয়ে দাও, এই যে নো বলে দিয়েছে, মানে এই জিনিসটা এখন আমরা দেখবো না, আমরা পেজ ফল্ট শিখে আসলে এই জিনিসটা বুঝতে পারবো। ধরেই নেওয়া হয়েছে কোনো পেজ ফল্ট নেই, পেজ ফল্ট জিনিসটা কি এখন তুমি বুঝতে পারবে না, বাদ দিয়ে দিলাম। নো নো তো বলেছে, তাই জন্য আমার জানার দরকার নেই, যদি বলতো পেজ ফল্ট তাহলে আমরা জানতে হতো, বাট এখানে তো বলেই দেওয়া আছে নো পেজ ফল্ট, বলে কোনোভাবে জানার কোনো ব্যাপার নেই। যাই হোক, ফর্মুলাটা কি আছে আমাদের, এফেক্টিভ টোটাল মেমোরি, আমরা তখন হিট মিসের রেসপেক্টটা আলাদা আলাদা করে বার করেছিলাম, তো টোটাল আমাদের যখন মানে এস্টিমেটেড মেমোরি অ্যাক্সেস টাইম বার করার যে ফর্মুলাটা হচ্ছে হিট, মানে হিটের যে পার্সেন্টেজ দেওয়া আছে, হিট ইন্টু টিএলবি, যদি হিট হয় তাহলে কী বলেছিলাম, টিএলবি অ্যাক্সেস টাইম প্লাস মেন মেমোরি অ্যাক্সেস টাইম করবো। আর যদি মিস হয় তাহলে এই মিস, তাহলে ছাড়া তার সঙ্গে কি দুটোই ভাগ করতে হবে, মানে হিটও হচ্ছে মিস, দুটো মিলিয়ে হচ্ছে মেমোরি অ্যাক্সেস টাইম হবে 100%-এর মধ্যে, মানে কিছু পার্সেন্টেজ বলে 90% হিট হয়ে যায়, 10% মিস হয়ে যায়, তাহলে মিসের জন্য কি হবে, মিসের জন্য হচ্ছে টিএলবির সময় প্লাস পেজ টেবিলের সময় প্লাস মেমোরি অ্যাক্সেসের সময় করে বার করতে হবে। বুঝতে পেরেছি, চলে আসি এবার ব্যাপারটা কি বলা আছে, এবার আমি অঙ্কটা করে দেখি কি বলেছে। দেখো আমাদের বলে দেওয়া আছে যে হিট কি বলেছে, যে আমাদের হিট বলা আছে 90% হিট হয়েছে, ভালো কথা। তো 90% লেখো এখানে, 90% মানে কি, 90/100, 90% হিট, আমি অঙ্কটা সলভ করেই দেখাচ্ছি তোমাদের, তাহলে এটা পর সুবিধা হবে। 90% হিট বলে দিয়েছে, 90% মানে 90/100, আর টিএলবি অ্যাক্সেস টাইম কত দিয়েছে আমাদের, দেওয়া হয়েছে যে 10 ন্যানো সেকেন্ড, কোশ্চনে দেখো 10 ন্যানো সেকেন্ড, আর মেন মেমোরি অ্যাক্সেস টাইম হচ্ছে 50 ন্যানো সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 10 ন্যানো সেকেন্ড করে দিয়ে হচ্ছে টিএলবি অ্যাক্সেস টাইম, আর মেন মেমোরি অ্যাক্সেস টাইম দেওয়া আছে কত, 50 ন্যানো সেকেন্ড বলে দিয়েছে। মেন মেমোরিকে অবভিয়াসলি সার্চ করতে সময় বেশি লাগে, অ্যাক্সেস করতে বেশি সময় লাগে, তাহলে 50 হয়ে গেল। এইবার তার সাথে সাথে আমি কি যোগ করছি, অ্যাড করছি আমাদের মিস। দেখো হিট যদি 90% তাহলে মিস কত হবে, 10%, তাহলে 10/100 করলাম, এটা হচ্ছে মিসের রেশিও 10/100। এইবার গল্পটা কি হচ্ছে, 10/100 করে বলেছি। এবার আমাদের এখান থেকে লিখতে হবে কি আছে, টিএলবি দেওয়া আছে, মিসের পর কি টিএলবি অ্যাক্সেস টাইম, মানে টিএলবি কত 10, পেজ টেবিল অ্যাক্সেস টাইম কিন্তু বলে দেওয়া হয়নি,
ভালো করে মনে করে দেখো, পেজ টেবিল কিন্তু কোনোভাবে বলে দেয় তার অ্যাক্সেস করতে কত সময় লাগে। তাই জন্য এখানে নোট, এখানে তোমাদের বলা হয়েছে নোটের মধ্যে যে এটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে না, মনে রাখতে হবে পেজ টেবিল অ্যাক্সেস টাইম সবসময় ইকুয়াল হয় মেমোরি অ্যাক্সেস টাইমের সাথে, মাথায় রাখবে। কি বললাম? পেজ টেবিল অ্যাক্সেস টাইম যদি বল না দেয় তাহলে আমরা কি ধরে নেবো, যে পেজ টেবিল অ্যাক্সেস টাইম অলওয়েজ ইকুয়াল টু দ্য মেন মেমোরি অ্যাক্সেস টাইম, যেটা কিনা 50 বলে দেওয়া আছে কোশ্চেনে। যদি কোশ্চেনে আলাদা করে বলে দেওয়া থাকে যে পেজ টেবিল অ্যাক্সেস করতে এত এই সময় লাগে, তাহলে কিন্তু আমরা সেটা কিন্তু আমরা ওইভাবে করব, ঠিক আছে। যদি না বলে দেওয়া থাকে তাহলে আমরা সিম্পল কি করব, যেটা মেন মেমোরি অ্যাক্সেস টাইমকেই করে দেবো। তাহলে এখানে সলভ করে নাও। তাহলে হচ্ছে এই 990/100 মানে কি হবে, 0.9, তাই তো। 90 মানে 0.9, এটা করলে, যোগ করলে কত হবে, এটা হচ্ছে 60 হয়ে যাবে। পুরো ক্লিয়ার? এটা আমি 90 এমনি নর্মাল রাখতে পারতাম, প্লাস তারপরে ওখানে কি হয়ে যাবে 1 এখানে হচ্ছে 100 মানে হচ্ছে 0.1, 0.1-এর সাথে কত হবে 110, ঠিক আছে। 0.1 ইন্টু করলে 110 এখানে চলে আসবে, ঠিক আছে, হয়ে গেল। এবার তারপরে কি করলে আমরা সিম্পল এটাকে আরো যদি ক্লিয়ার করে না, এটাকে যদি করো সিম্পল, তুমি এটাকে সলভ করলে খাতায় তুমি অ্যান্সার পাবে হচ্ছে 65 ন্যানো সেকেন্ড, ঠিক আছে। পুরো যদি সলভ করো বাই ইউজিং ক্যালকুলেটর, আমার এখানে করাই আছে বলে আমি তোমাকে বলে দিলাম, এটার অ্যান্সার হবে 65 ন্যানো সেকেন্ড। তো তোমাকে এই টোটাল এফেক্টিভ টাইমটা কিন্তু পরীক্ষায় বার করতে হবে। তাহলে টিএলবির কোশ্চেন কিন্তু এরকমই আসবে। টিএলবি জিনিসটা কি কোশ্চেনও দিতে পারে, হিট হলে কী হবে, মিস হলে কী হবে, এবং মেনলি আমাদের এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। আশা করি আমি বোঝাতে পেরেছি টিএলবিটা।